আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো ডব্লিউবিসিএস এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন। তাহলে চলো আজকের ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। Hello friends, welcome to MH Education Lab. Welcome to our biology master course. সো তোমাদের যেরকম কথা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজকে আমাদের বায়োলজি মাস্টার কোর্সের ক্লাস শুরু হচ্ছে এবং আজকে আমরা ফার্স্ট শুরু করব। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সেল স্ট্রাকচার। আচ্ছা, তোমাদেরকে যে পিডিএফটা আমি দিয়েছিলাম আমাদের গ্রুপে একটা ওভারভিউ হিসেবে, ওইখানে যে অনুযায়ী পরপর চ্যাপ্টারগুলো সাজানো আছে আমি চেষ্টা করব ওই ক্রোনোলজি মেনটেন করেই পরপর তোমাদের চ্যাপ্টারগুলো পড়ানোর। যদি কোথাও ব্রেক হয় সেটা তোমাদের যেদিন ক্লাস শুরু হবে বলে দেওয়া হবে। আর দ্বিতীয় একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আজকের এই ক্লাসটা শেষ হওয়ার পরে একদিনে তো পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট হবে না, স্বাভাবিক ব্যাপার। সেল বড় চ্যাপ্টার, 2 থেকে 3টে ক্লাস লাগবে এটার জন্য। কিন্তু যেটা তোমাদের কথা দেওয়া হয়েছিল, আজকের ক্লাসটা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে পুরো পিডিএফটা, অর্থাৎ যে বাকি নেক্সট 2টো ক্লাসের যে পিডিএফ তোমরা পাবে, মানে পুরো নোটসটা তোমাদেরকে এই চ্যাপ্টারের দিয়ে দেওয়া হবে, যাতে তোমরা প্রথমত আমি অ্যাডভাইস করব, যেটা আমার মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হয় এই কারণে, তোমরা পিডিএফটা সামনে খুলে রাখবে। পিডিএফটা সামনে খুলে রেখে আমার লেকচারটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে একটু তুলনামূলক সুবিধা হবে। আমি পড়াতে কোনো যদি এক্সট্রা কিছু বলে থাকি সেই পিডিএফের উপরই তোমরা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে নোট ডাউন করে রাখবে। তাহলে তোমাদের কী হবে, নোটসটা একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে। তোমাদেরকে আলাদা করে আর বসে নোটস তৈরি করতে হবে না, হাতে লিখে তোমরা নোটসটা পেয়ে যাবে। তোমাদের কাছে যাদের কাছে 2টো মোবাইল বা ল্যাপটপ আছে, হয়তো ল্যাপটপে পিডিএফটা খুললে মোবাইলে আমার লেকচারটা দেখে নিলে, আর যাদের কাছে একটা ডিভাইস তারা একটু ম্যানেজ করে নিও বা পারলে প্রিন্ট আউট করে নিও নোটসটার। আচ্ছা, দ্বিতীয় কথা একটা তোমাদের আজকে একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যদি আমার নেক্সট ক্লাসটার আগে, অর্থাৎ আগামীকাল যে ক্লাস আপলোড হবে তার আগে যদি কেউ পুরো পিডিএফটা পড়ে ফেলো, পড়ার পরে যদি তোমাদের কোথাও মনে হয় যে কোনো একটা জায়গায় বুঝতে পারছি না, তাহলে প্লিজ তখন জিজ্ঞেস করো না, আমাকে আগে পুরো ক্লাসটা পড়িয়ে শেষ করতে দাও, পুরো চ্যাপ্টারটা। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা তখন অবশ্যই জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ কি হয়, একটা গ্রুপে, এই গ্রুপে ধরো প্রায় 70 জন স্টুডেন্ট আছে, 70 জনই যে পড়ে নিচ্ছে এমনটা হয়তো নাও হতে পারে। এবার যারা পড়ে নিচ্ছে তারা যদি তাদের ডাউটগুলো জিজ্ঞেস করতে থাকে পুরো চ্যাপ্টারটা পড়ে নিয়ে, তখন একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে। তো সেইটা যাতে না হয় সেই কারণেই বললাম যে যতটুকু পড়ানো হচ্ছে ততটুকুর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর যদি পুরোটা পড়ে নেওয়ার পর পরের পোর্শন, মানে যে পোর্শনটা আমার এখন এই ক্লাসে কভার হচ্ছে না, তার উপরে কোনো কনফিউশন থাকে, সেটা আমি পড়িয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করো, আগে জিজ্ঞেস করো না। আর তোমাদের কতজনের কনফিউশন আসছে তার উপর ডিপেন্ড করে আমি দেখবো যে আলাদা করে ডাউট ক্লাস রাখার দরকার আছে কি নেই, না হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে তোমাদের কোয়ারিগুলো ঠিক করা যাচ্ছে, সেটা পরে চিন্তাভাবনা করা যাবে। তো আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখো আমরা শুরু করছি কি, সেল স্ট্রাকচার। তো সেল তোমরা সকলেই জানো যে সেল বা কোষ হচ্ছে আমাদের ইউনিট অফ লাইফ, আমাদের জীবনের একক। আমাদের যত জীবন্ত পৃথিবীতে জীবজন্তু আছে, উদ্ভিদ এবং প্রাণী, প্রত্যেকেই বিভিন্ন কোষ, বিভিন্ন ধরনের বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত। তাই আমাদের বায়োলজি স্টার্ট করতে গেলে অবশ্যই কোষ সম্বন্ধে জানতেই হবে। আর আমাদের বায়োলজির যে শাখায় এই কোষ সম্বন্ধে পড়ানো হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে কি, সেটাকে বলা হয়ে থাকে সাইটোলজি। সাইটোলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ সেলস। এই ডেফিনেশনগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এগুলো যদি কনভেনশনাল কোনো পরীক্ষায় তোমরা বায়োলজি পেপার রেখে থাকো তখন কিন্তু তোমাদের খুব কাজে দেবে। অর্থাৎ আমাদের কোষবিদ্যা যেটাকে বলা হয়ে থাকে সাইটোলজি, সেটাতে হচ্ছে বায়োলজির এই ব্রাঞ্চটাতে কোষ সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। কি না, কোষের স্ট্রাকচার অর্থাৎ তার গঠন এবং কম্পোজিশন অর্থাৎ কী কী দিয়ে কোষ গঠিত হয় সেইগুলো সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোষ আবিষ্কারের ক্ষেত্রে যারা প্রথম মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের কয়েকজনের নাম একটু জেনে নেবো, যেগুলো পরীক্ষায় জেনারেলি বারবার পড়ে থাকে। প্রথমেই হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক কী করেছিলেন? রবার্ট হুক প্রথম
ডিসকভার্ড অ্যান্ড কয়েন দ্য টার্ম সেল, অর্থাৎ তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন এবং এই যে ইউনিটটার নাম হবে কোষ, এই নামটা বা সেল, এই নামটা প্রথম দিয়েছিলেন রবার্ট হুক। এরপর আসছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কী করেছিলেন, যে সেলের যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তোমরা এক প্রকার বলতে পারো যে সেলের যে ব্রেন হয়ে থাকে বা কোষের যে মস্তিষ্ক, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, এটা তো আমি আরও ডিটেলসে পরে আসতে থাকবো। এখন যদি তোমরা নাও জেনে থাকো নিউক্লিয়াস কি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি নেক্সট আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার করে দেবো। এরপর আসছে স্লেইডেন অ্যান্ড সোয়ান। সেই স্লেইডেন এবং সোয়ান হচ্ছে দিয়েছিলেন কি, সেল থিওরি। যে সেল থিওরি অনুযায়ী কী বলা হয়ে থাকে, যে অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড দ্যাট দ্য সেল আর দ্য বেসিক ইউনিট অফ লাইফ, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম, সেই জিনিসটা সেল থিওরিতে বলা হয়েছিল। দিয়েছিলেন কে, স্লেইডেন এবং সোয়ান। এরপরে আসছে কি, এরপরে আসছে আচ্ছা, ফার্স্ট লিভিং সেল ওয়াজ ডিসকভার্ড বাই অ্যান্টন ভন লিউয়েনহুক। অর্থাৎ রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন, এটা তিনি কিসের উপর, এটা ছিল ডেড সেল, এটা লিভিং সেল ছিল না, এটা ছিল ডেড সেল, এবং এটা তিনি কর্ক থেকে আবিষ্কার করেছিলেন। কর্কটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে বা মাইক্রোস্কোপের নিচে রেখে তিনি এই ডেড সেল আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে রবার্ট হুক। তাহলে এমনি যদি প্লেন বলা হয় থাকে যে কোষকে আবিষ্কার করেছিলেন, তাহলে রবার্ট হুক। আর যদি বলে ফার্স্ট লিভিং সেল বা জীবন্ত কোষকে আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহুক। এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে। এরপরে আমরা সেল থিওরি সম্বন্ধে, যেটা জে এম স্লেইডেন এবং টি সোয়ান দিয়েছিলেন, সেল থিওরি, এই সেল থিওরিতে কি বলা হয়েছে সেই জিনিসটা সম্বন্ধে একবার একটু এক ঝলক দেখে নেব। তার আগে আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, সেটা হচ্ছে রুডলফ ভিরচাউ সম্বন্ধে। তার খুব বিখ্যাত একটা কোটেশন, সেটা হচ্ছে অমনি সেলুলা ই সেলুলা। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করেছে, এটা খুব খুব কমন কোশ্চেন, যে অমনি সেলুলা ই সেলুলা, এটা কে বলেছিলেন, রুডলফ ভিরচাউ। এটার মানে কি, এটার মানে হচ্ছে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ সমস্ত নতুন কোষ আগের কোনো কোষ থেকে সৃষ্টি হয়। এটাকে ল্যাটিনে বলা হয়ে থাকে অমনি সেলুলা ই সেলুলা। এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এই ল্যাটিন ওয়ার্ডটা দিয়ে কোশ্চেন করা হয়, অমনি সেলুলা ই সেলুলা। কে আবিষ্কার করেছেন, রুডলফ ভিরচাউ, 1855। সালটা মনে না রাখলেও চলবে, সালটা জেনারেলি পরীক্ষায় আসে না, নামটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো সেল থিওরি সম্বন্ধে, সেল থিওরিতে মেনলি যে তিনটে জিনিস বলা হয়েছে, সেই তিনটে জিনিস কী কী, সেটা হচ্ছে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল, যেটা তোমাদের বললাম প্রত্যেকটা জীবন্ত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, কোষ হচ্ছে আমাদের জীবের প্রাথমিক উপাদান। অ্যান্ড সেলস ডেভেলপ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, যেটা তোমাদের রুডলফ ভিরচাউ বলেছেন। এক্সেপশন কি, এক্সেপশনগুলো সবসময় মনে রাখবে। এক্সেপশন হচ্ছে ভাইরাস। ভাইরাস হচ্ছে সেল থিওরির এক্সেপশন, কারণ ভাইরাসের মধ্যে জীবন্ত এবং মৃত উভয়েরই কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়। সেই কারণে ভাইরাসকে পুরোপুরি জীবন্ত কোষ বা পুরোপুরি মৃত কোষও বলা যায় না। সেই কারণে ভাইরাস হচ্ছে এই সেল থিওরির এক্সেপশন, এই জিনিসটা মনে রাখবে। এরপরে আমরা মানে আমাদের কোষকে যে সবথেকে ব্রড যে ক্যাটাগরিতে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। এই দুটো সেল সম্বন্ধে একটাই মানে পার্থক্যের মাধ্যমে আমরা দুটো কোষ সম্বন্ধে একটু জেনে নেব। পার্থক্যের পয়েন্টগুলোকে যদি তোমরা আলাদা করে পড়ে নাও, তাহলে প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে এবং ইউক্যারিওটিক সেল সম্বন্ধে তোমাদের জানাও হয়ে যাবে। আর পাশাপাশি সাজিয়েভাবে লিখে দেওয়া আছে, যাতে তোমাদের একবার পার্থক্যটাও প্রিপেয়ার হয়ে যায়। আচ্ছা দেখো, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে আমি ব্রডলি যেটার হিসাবে ভাগ করা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক, মানে যার মধ্যে যে আমাদের বললাম যে আমাদের কোষের যে মস্তিষ্ক যেটাকে বলা হয়ে থাকে বা নিউক্লিয়াস, সেটা কি ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস পাওয়া যায় না। মনে রাখবে, নিউক্লিয়াস মানে অ্যাবসেন্ট থাকে তা নয়, ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে না। যেটা থাকে সেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়েট, ওটা যেটা হচ্ছে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস নয়। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে ওয়েল ডিফাইন্ড বা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস পাওয়া যায়। এই উপর ডিপেন্ড করেই মেনলি এই দুটোকে ভাগ করা হয়েছে। এরপর এদের বৈশিষ্ট্য এবং ভাগ মানে যে ডিফারেন্স, সেটা সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই পয়েন্টে কী আছে, সাইজ অফ সেল। সাইজ অফ সেল তোমরা দেখো, এখানে আমি ডিটেলস সব কিছু বোঝাচ্ছি না, আর তোমাদের জিনিসটা বোরিং হয়ে যাবে, এগুলো তোমরা নোট থেকে পড়ে নিতে পারবে। সাইজ অফ সেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রোক্যারিওটিক সেল তুলনামূলক ইউক্যারিওটিক সেলের তুলনায় ছোটো হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া এবং আর্কিয়া হচ্ছে প্রোক্যারিওটিক সেলের উদাহরণ, আর অ্যানিম্যাল প্ল্যান্ট এরা সব হচ্ছে ইউক্যারিওটিক সেলের উদাহরণ। নিউক্লিয়াস অ্যাবসেন্ট প্রেজেন্ট তোমাদের এক্ষুনি বলে দিলাম। আচ্ছা হ্যাঁ, মেমব্রেন এনক্লোজড অর্গানেল, অর্থাৎ কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু থাকে, যেগুলো সম্বন্ধে আমি তোমাদের বলবো, সেই অঙ্গাণুর মধ্যে কি না, মেমব্রেন বাউন্ড অর্গানেল, মানে পর্দা দ্বারা আবরিত যে সমস্ত অঙ্গাণু,
সেগুলো কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না, সেগুলো শুধুমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে। ইউক্যারিওটিক এবং এই যে মেমব্রেন এনক্লোজড অর্গানেলের উদাহরণগুলো কী কী? লাইসোসোম, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এখন তোমাদের হয়তো নামগুলো একটু যদি কেউ না জেনে থাকো, অচেনা লাগছে, তার কিন্তু আমি এগুলো সম্বন্ধে তোমাদের একটু পরেই বলবো। আচ্ছা, ফ্ল্যাজেলা সম্বন্ধে কী লেখা আছে তোমরা একটু দেখে নিও। মেন যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। সেল ওয়াল হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে উপস্থিত থাকে না, তা উপস্থিত থাকে এবং কেমিক্যালি কমপ্লেক্স হয়। অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়ালের স্ট্রাকচারটা তুলনামূলক কমপ্লেক্স, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কেমিক্যালি সিম্পলার হয়। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে শুধুমাত্র প্ল্যান্ট সেল এবং ফাঙ্গাইজে থাকে, অ্যানিমেলের মধ্যে কিন্তু সেল ওয়াল থাকে না। প্লাজমা মেমব্রেন উইথ স্টেরয়েড। প্লাজমা মেমব্রেন প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন দুটোই কিন্তু প্ল্যান্ট এবং ফাঞ্জাইয়ের ক্ষেত্রে থাকে, কিন্তু অ্যানিম্যালদের ক্ষেত্রে শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, সেল ওয়াল থাকে না। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন একই জিনিস। সেল মেমব্রেন থাকে অ্যানিম্যালের ক্ষেত্রে, কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না। উদ্ভিদের ক্ষেত্রে এবং ফাঙ্গাইয়ের ক্ষেত্রে দুটোই থাকে। আচ্ছা, সাইটোপ্লাজম, এটা তোমরা দেখে নেবে, এই জিনিসগুলো তোমরা দেখে নিলে বুঝতে পারবে। রাইবোসোম হচ্ছে তোমার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে স্মলার হয়, ওর যে ইউনিট আছে সেটা হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S হয়, যেটাকে আমরা ভেদবার্গ ইউনিট বলে থাকি। এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S হয় এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S হয়। বুঝতেই পারছো তাহলে স্বাভাবিকভাবে যে ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোসোমের সাইজটা একটু বড়। আচ্ছা, সেল ডিভিশন কীভাবে হয়? এর ক্ষেত্রে হয় বাইনারি ফিশন বলতে জাস্ট এমনি দুটো ভাগে ভাগ হয়ে যায়, কোনো রকম কোনো ডিএনএর এক্সচেঞ্জ হয় না, বা ডিএনএ হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিএনএ যে তোমার ভাগটা হয়ে থাকে সেটা জেনারেলি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, সিম্পল ডিভিশন হয়। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে মাইটোসিস হয়ে থাকে। নাম্বার অফ ক্রোমোজোম জেনারেলি একটা, তবে সেটা আবার 2 ক্রোমোজোম নয়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে তো মোর দেন 1, এবং বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোমের নাম্বার ভ্যারি করে। যেটা তোমাদের আমি বলছিলাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, কোনো মিওসিস হয় না, তাই ট্রান্সফার অফ ডিএনএও হয়ে থাকে না, যেটা তোমাদের আমি বলছিলাম যে বাইনারি ফিশন প্লাস প্লেন একটা ভাগ হয়ে থাকে। কোনো রকম কোনো ডিএনএ যে পরের উত্তর পুরুষে এগিয়ে যাবে সেই জিনিসটা সাধারণত হয় না, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে হয়ে থাকে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে মিওসিস দেখা যায়, মিওসিসের মাধ্যমে ডিএনএ ট্রান্সফার হয়ে থাকে। এরপরে দেখো এদের একটা ছবি এখানে দেখানো আছে, এই ছবিটা তোমরা একবার দেখে নিও, জাস্ট তোমাদের দেখানোর জন্য দেওয়া আছে। দেখো এখানে দেখানো আছে নিউক্লিয়য়েড, যেটা তোমাদের আমি বলছিলাম প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, যেটা থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে নিউক্লিয়য়েড। এছাড়া তোমাদের দেখতেই পাচ্ছ যে এগুলোর ক্ষেত্রে হচ্ছে সেল ওয়াল আছে, ছবিতে দেখানো আছে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে ব্লু লেয়ারটা সেল ওয়াল আছে, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেল ওয়াল নেই, কিন্তু সেল মেমব্রেনটা দু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তো এই ছবিটা তোমরা দেখে নিও নিজেরা। এরপরে দেখো কিছু জিনিস তোমাদের জানতে হবে যেগুলো এমনি প্লেন কোশ্চেন হিসেবে আসে, যেমন দ্য লার্জেস্ট সেল ইজ অস্ট্রিচ সেল। সবথেকে বড় আমাদের যে কোষগুলো বলা ভুল, যে কোষটা সবথেকে বড় যেটা আমরা খালি চোখে দেখতে পাই সেটা কি? উট পাখির ডিম, যার ডায়ামিটার হচ্ছে 15 সেন্টিমিটার। আর স্মলেস্ট সেল হচ্ছে মাইকোপ্লাজমা, সবথেকে ছোট কোষ মাইকোপ্লাজমা। এবং আমাদের হিউম্যান এগের ডায়ামিটার হয়ে থাকে 0.1 ন্যানোমিটার ইন ডায়ামিটার। আচ্ছা, এখানে কিছু জিনিস তোমরা একটু নোট ডাউন করে রাখো, সেটা হচ্ছে যে সাইজের কোষ আমরা মানুষেরা খালি চোখে দেখতে পাই তার সাইজ কত? 100 ন্যানোমিটার। 100 ন্যানোমিটারের যে কোষ হয়ে থাকে সেটাকে আমরা খালি চোখে দেখতে পাই। লার্জেস্ট সেল যেটা আমাদের হিউম্যান বডিতে, লার্জেস্ট বলা ভুল, লংগেস্ট বলতে হবে। লংগেস্ট সেল কি? নার্ভ সেল। লংগেস্ট সেল হচ্ছে নার্ভ সেল। আচ্ছা, হিউম্যান এগ হচ্ছে আমাদের মানুষের শরীরে সবথেকে বড় সেল হচ্ছে হিউম্যান এগ। নার্ভ সেল হচ্ছে কি? নার্ভ সেল হচ্ছে আমাদের লংগেস্ট সেল, এবং নার্ভ সেল ডিভাইড হয় না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। জেনারেলি একটা সেলে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু কি হয় যে মাসল সেলের মধ্যে একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। এই জিনিসটা মারা, যেটাকে বলে পলি নিউক্লিয়াস
বা পলিনিউক্লিয়েটেড সেল, একাধিক নিউক্লিয়াস থাকে একটা কোষের মধ্যে, সেটা হচ্ছে মাসল সেল। এবং একমাত্র আমাদের শরীরে যে লিভার সেল আছে, লিভার সেল নিজেকে রিজেনারেট করতে পারে। অর্থাৎ লিভার সেল যদি কোনো লিভারে যদি কোনো ক্ষতি হয়, লিভার সেল কিন্তু অটোমেটিক্যালি রিজেনারেট করতে পারে। এই রিজেনারেট করার ক্ষমতাটা একমাত্র আমাদের মানুষের শরীরে লিভার সেলের মধ্যে আছে। এই পয়েন্টগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মানুষের শরীরের সবথেকে ছোট সেল হচ্ছে কি, মেল স্পার্ম সেল, যেটা এটা হচ্ছে সবথেকে ছোট সেল। সবথেকে বড় সেল হচ্ছে ফিমেল ওভাম সেল, এবং সবথেকে ছোট সেল হচ্ছে মেল স্পার্ম সেল আমাদের মানুষের শরীরে। এই পয়েন্টগুলো যেগুলো পরপর বললাম, এগুলো একটু নোট ডাউন করে রাখবে, এগুলো পরীক্ষাতে কিন্তু পড়ে। এরপরে আমরা চলে যাব যে সেল স্ট্রাকচারের মধ্যে সেল ওয়াল সম্বন্ধে। এরপরে আমরা সেলের এক একটা করে পার্ট জানতে শুরু করবো। এতক্ষণ জাস্ট প্রাইমারি জিনিসপত্রগুলো হলো, মানে সারফেসটা আমরা জানলাম, এরপরে কোষের ভিতরে আমরা ঢুকবো। আচ্ছা, এখানে দেখো পরপর যে জিনিসগুলো আছে পরপর তোমরা দেখে নাও, এগুলো পরীক্ষাতে কিন্তু প্রত্যেকটাই পড়তে পারে। ব্যাকটেরিয়া সেল কী দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকেন ব্যাকটেরিয়া সেল। আর্কিয়ান সেল, যেটা আমি বললাম যে প্রোক্যারিওটিকের মধ্যে কী কী পড়ে? ব্যাকটেরিয়া আর আর্কিয়া। সেই আর্কিয়ান সেল কী দিয়ে তৈরি হয়? আর্কিয়ান সেল তৈরি হয় গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড দিয়ে। ব্যাকটেরিয়া হচ্ছে পেপটাইডোগ্লাইকেন, আর্কিয়ান সেল গ্লাইকোপ্রোটিন আর পলিস্যাকারাইড। প্ল্যান্ট সেল তৈরি হয় কী দিয়ে? সেলুলোজ, এখানে একটা কমা হবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন অ্যান্ড লিগনিন। আর অ্যানিম্যাল সেলের মধ্যে তো সেল ওয়াল থাকে না। তো এই প্রত্যেকটারই কম্পোজিশন তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা প্ল্যান্ট সেল ওয়াল সম্বন্ধে একটু ডিটেলসে পড়ব। এইগুলোর শুধুমাত্র কম্পোনেন্টগুলো মনে রাখলেই হবে, কিন্তু প্ল্যান্টের সেল ওয়াল সম্বন্ধে আমরা একটু ডিটেলসে পড়ব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফাঙ্গাইয়ের যে সেল ওয়াল, কী দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি হয় ফাঙ্গাইয়ের সেল ওয়াল। এটা পরীক্ষায় পড়তে পারে, এগুলো একটু নোট ডাউন করে রাখবে। ফাঙ্গাইয়ের যে সেল ওয়াল, সেটা কী দিয়ে তৈরি হয়? কাইটিন। এটাকে কাইটিন বলে, চিটিন বলে না, অনেকে বলে চিটিন, নট চিটিন, এটা কাইটিন। প্ল্যান্ট সেল ওয়াল সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে প্ল্যান্ট সেল ওয়াল যে কী দিয়ে তৈরি হয় সেটা তো আমি তোমাদের এক্ষুনি বলে দিলাম, যে কী কী: সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন আর লিগনিন। এর মধ্যে তিনটে যে মেজর ভাগ থাকে প্ল্যান্ট সেলের মধ্যে, সেটা হচ্ছে মিডল ল্যামিলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। ছবিটা আমি তোমাদের আগে একবার দেখিয়ে দিই, ছবিটা পিডিএফে লাস্টে দেওয়া আছে, এটা দেখে নাও তোমরা। এই দেখো, একদম উপরে থাকে মিডল ল্যামিলা, এই যে অরেঞ্জ কালারের লেয়ারটা দেখতে পাচ্ছ। তারপরে একটু লাইট অরেঞ্জ কালারের যেটা আছে প্রাইমারি সেল ওয়াল। তারপরে সব থেকে বড় যেটা একদম মানে বেশ কমপ্লেক্স স্ট্রাকচার আছে, যার মধ্যে তোমরা এই যে দেখতে পাচ্ছ হেমিসেলুলোজ সবুজ রঙের, সেলুলোজ হলুদ রঙের, এই যে ইত্যাদি, বা লিগনিন এই যে কালো অ্যাশ কালারের, এই যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো তোমাদের আমি এক্ষুনি বললাম, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এগুলো তোমরা সব দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ লাল, এই যে লাল লাল ডট ডট মতো, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। কারণ আমি প্রথমে বলেছিলাম যে প্ল্যান্টের ক্ষেত্রে সেল ওয়াল আর সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন দুটোই থাকে। তো প্লাজমা মেমব্রেন সম্বন্ধেও আমরা পড়বো। তো সেল ওয়ালের এই ভাগটা তোমরা দেখে নিলে, এরপরে আমি একটা একটা সম্বন্ধে বলতে থাকবো। এরপরে দেখো মিডল ল্যামিলা সম্বন্ধে দেখে নেওয়া যাক। প্রথমে মিডল ল্যামিলা সম্বন্ধে কি, যে দিস লেয়ার ইজ প্রেজেন্ট ইন টু অ্যাডজাসেন্ট সেলস হুইচ ইজ রিচ ইন পেকটিন। স্বাভাবিক ব্যাপার, সব থেকে বাইরের যে লেয়ার থাকে সেটা হচ্ছে মিডল ল্যামিলা। সেই কারণে এটা দুটো কোষ, মানে একটা কোষের সঙ্গে পাশের কোষ যেটা, সেটা তার মানে দুটো পাশাপাশি কোষের মধ্যে বর্তমান হবেই, স্বাভাবিক ব্যাপার। যে কারণে এটাকে মিডল ল্যামিলা বলা হয় থাকে, কারণ দুটো কোষের মিডলে বর্তমান থাকে এবং একটা কোষের সব থেকে বাইরের লেয়ার, এবং এটা পেকটিন দিয়ে তৈরি। এছাড়া এর মধ্যে আর কী কী থাকে, এই যে পেকটিনের মধ্যে আরও ডিটেলসে দেখতে গেলে কী কী থাকে এর মধ্যে, যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটিলস। আর এটা হচ্ছে কি, যে দেখো এটা পার্সিয়ালি সলিউবলাইজড হয়ে যায়, মানে আমাদের কাঁচা ফল যে থাকে, কাঁচা ফলের ছালটা কি শক্ত হয়, ফল যত পাকতে থাকে তত কি হয়, ছালটা নরম হতে থাকে। সেই নরম হওয়ার কারণটা হচ্ছে এই যে পেকটিন থাকে, পেকটিনটা আস্তে আস্তে ডিজলভ হতে থাকে। পুরোপুরি ডিজলভ হয় না, পুরোপুরি ডিজলভ হলে ছালটা থাকবে না, পার্সিয়ালি ডিজলভ হয়। যে কারণে আমাদের ফল যখন পাকতে থাকে, ফল
পেকে ফলের ছালটা নরম হতে থাকে। এখানে সেটাই বলা আছে, দিস পেকটিক কম্পাউন্ডস আর পার্সিয়ালি সলিউবলাইজড টু মেক দ্য রাইপেন ফ্রুটস সফট। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি ছাল বলাটা ভুল হবে আমার, পুরো ফলটাই নরম হয়, ছাল নয়, ছালটা ভুল হবে। মানে পুরো ফলের মধ্যেই তো এই সমস্ত কোষে এই মিডিল ল্যামিলা থাকে, তো এই মিডিল ল্যামিলার যে পেকটিডগুলো থাকে সেগুলো পার্সিয়ালি ডিজলভ হওয়ার কারণে ফলটা আস্তে আস্তে নরম হতে থাকে। যে তোমরা এর ক্ষেত্রে পেয়ারার ক্ষেত্রে আমার এই মুহূর্তে এক্সাম্পল মনে পড়ছে, পেয়ারার ক্ষেত্রে খুব ইজিলি তোমরা বুঝতে পারবে, পেয়ারা যত পাকতে থাকে পেয়ারা কিন্তু আস্তে আস্তে নরম হতে থাকে। কলার ক্ষেত্রেও তাই দেখা যায়, কলার ক্ষেত্রেও কিন্তু কলা যত পাকতে থাকে কলা আস্তে আস্তে নরম হতে থাকে। এরপরে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ড মানে মিডল ল্যামিলার পরে যেটা তোমাদের দেখালাম সেইটা এবার হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়ালের মধ্যে কি দেখো, ইট ইজ ফর্মড ইনার টু মিডল ল্যামিলা, বুঝতে পারছো মিডল ল্যামিলার ভিতরের দিকে থাকে, থিন ফ্লেক্সিবল এক্সটেন্সিভ, এবং এটার মধ্যে সেলুলোজ মাইক্রোফাইব্রিল থাকে, এটা মাথায় রাখবে। মাইক্রোফাইব্রিল এমবেডেড ইন প্রাইমারি সেল ওয়াল প্রোভাইডস হাই টেনসাইল স্ট্রেংথ টু দ্য ওয়াল। এইটা মাথায় রাখবে যে টেনসাইল স্ট্রেংথ প্ল্যান্ট সেলকে কে প্রোভাইড করে, বা যদি বলে যে কাঠকে কে প্রোভাইড করে, সেটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। এরপরে হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল হচ্ছে কি, যে এটা প্রায় প্লাজমা মেমব্রেন এবং প্রাইমারি ওয়ালের মধ্যে থাকে, সেটা বুঝতেই পারছো। এর মধ্যে লিগনিন, সুবেরিন, কিউটিন ইত্যাদি ইত্যাদি থেকে থাকে। দিস লেয়ার্স আর থিকার অ্যান্ড প্রোভাইড, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, মেকানিক্যাল স্ট্রেংথ। তাহলে টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে কে? টেনসাইল স্ট্রেংথ প্রোভাইড করে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, এবং মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে সেকেন্ডারি সেল ওয়াল। এবার তোমরা যদি বলো টেনসাইল স্ট্রেংথ আর মেকানিক্যাল স্ট্রেংথের মধ্যে পার্থক্য কী, সেটা তোমাদের বোঝার দরকার নেই, বায়োলজিতে সেই কোশ্চেন দেবে না তোমাদের। সেটা যদি ফিজিক্সে কোনো দিন দরকার তখন তোমাদের বোঝাবে যে টেনসাইল স্ট্রেংথ আর মেকানিক্যাল স্ট্রেংথের মধ্যে পার্থক্য কী। এটা তোমাদের জানার দরকার, শুধু এইটুকু জেনে রাখো যে টেনসাইল স্ট্রেংথ আর মেকানিক্যাল স্ট্রেংথ কে দেয়। আর এই সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে জাইল্যান নামে একটা কম্পাউন্ড বর্তমান থাকে, এটাও মাথায় রাখতে হবে তোমাদেরকে। মেনলি তোমাদের দেখো এখানে আমি বলেই যাচ্ছি যদিও, তো এই কি মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেমব্রেনের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে সেই জিনিসটা তোমাদের অত মাথায় রাখা দরকার নেই, কিন্তু যে পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে মিডিল লেভেলের ক্ষেত্রে যে রাইপেন অফ ফ্রুটের কেসটা বললাম, এইটা প্রাইমারি সেল ওয়ালের ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ এবং সেকেন্ডারি সেল ওয়ালের ক্ষেত্রে মেকানিক্যাল স্ট্রেংথ দেয়। এইটা তোমাদের পরীক্ষার ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় যদি কোশ্চেন আসে এখান থেকেই কোশ্চেন আসবে, যদিও এত ডিপে কোশ্চেন WBCSও জেনারেলি সাধারণত জিজ্ঞেস করে থাকে না, কিন্তু যেহেতু আমাদের মাস্টার কোর্সে যে কোনো অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশান করাতে হয়, সেই কারণে এই জিনিসগুলো এখানে ইনক্লুড করা আছে। এবং কোশ্চেনের লেভেল যেভাবে দিনকে দিন বাড়ছে, এখনও অবধি জিজ্ঞেস করেনি মানে যে ভবিষ্যতে WBCSে জিজ্ঞেস করবে না তারও কিন্তু কোনো মানে নেই, অতএব তোমাদেরকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের দিকে এগোবো। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন সম্বন্ধে সর্বপ্রথম তোমাদের যে বৈশিষ্ট্য জানতে হবে সেটা হচ্ছে কি, প্রথমত তো এরা লিভিং, সেটা তোমরা জানলে। দ্বিতীয় হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে সিলেক্টিভলি পারমিয়েবল কথাটার অর্থ কী, প্রথমে তোমাদের বলে দিই। পারমিয়েবল কথার অর্থ হচ্ছে যার মধ্যে দিয়ে কোনো লিকুইড বা কোনো কিছু ফ্লো করতে পারে, বা কোনো কিছুর মধ্যে দিয়ে মানে কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে অন্য একটা বস্তু যদি এপার ওপার যেতে পারে সেটাকে বলা থাকে পারমিয়েবল। জেনারেলি লিকুইডের ক্ষেত্রে বলা হয় থাকে, সলিড বস্তু তো এপার ওপার চলে যেতে পারে না। আর ইমপারমিয়েবল কথার অর্থ হচ্ছে যার মধ্যে দিয়ে জল বা লিকুইড পাস করতে পারে না। যেটা তোমরা যদি জিওগ্রাফিতে পড়ে থাকবে যে মাটির ক্ষেত্রে আমরা বলে থাকি যে মাটির নিচে পারমিয়েবল লেয়ার, ইমপারমিয়েবল লেয়ার এগুলো বলে থাকি। পারমিয়েবল লেয়ার মানে কি, যার মধ্যে ওয়াটার পাস করতে পারে, আর ইমপারমিয়েবল লেয়ার মানে যার মধ্যে ওয়াটার পাস করতে পারে না। এরপরে ব্যাপার হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে সিলেক্টিভ মানে কিছু নির্দিষ্ট পরিমাণ জিনিস, মানে এখানে সেল মেমব্রেনের ক্ষেত্রে হবে অ্যাকচুয়ালি প্রোটিন, কিছু নির্দিষ্ট পরিমাণ প্রোটিন তার মধ্যে দিয়ে কোষের ভিতর প্রবেশ করতে পারে বা কোষের বাইরে বেরোতে পারে। সেই নির্দিষ্ট কিছু প্রোটিন ছাড়া অন্য কোনো বস্তু কিন্তু সেল মেমব্রেনের মধ্যে কোষের ভিতরে প্রবেশ করতে পারে না বা কোষের বাইরে বেরোতে পারে না। এই কারণে এটাকে বলা হয়ে থাকে সিলেক্টিভলি পারমিয়েবল। প্লাজমা মেমব্রেন মেনলি কী দিয়ে তৈরি হয়? প্লাজমা মেমব্রেন মেনলি তৈরি হয় লিপিড এবং প্রোটিন দিয়ে। এর একটা এখানে যে আমাদের যেটা এখনই দেখাবো, যে তোমরা জানো যে সিঙ্গার অ্যান্ড নিকলসন যেটা দিয়েছিলেন PLP মডেল,
প্রোটিন, লিপিড, প্রোটিন, অর্থাৎ প্রথমে প্রোটিন লেয়ার থাকে, তারপর লিপিডের লেয়ার, তারপর প্রোটিন লেয়ার। তো সেই প্রোটিন লিপিড দিয়ে বেলি তৈরি হয়। এবং এই যে পিএলপি মডেল, এটাকে আরও কী বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে ফ্লুইড মোজাইক মডেল, যেটা দিয়েছিলেন সিঙ্গার এবং নিকলসন। ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে, ফ্লুইড মোজাইক মডেল proposed by Singer and Nicholson. Cell membrane is composed of lipid bilayer and phospholipid molecules into which variety of globular proteins are embedded. লিপিড বাইলেয়ার বলতে কীরকম, দেখো এই যে এইভাবে দেখো, আমি এই জন্য এই ছবিটা দিয়েছি, এখানে ভাগ হচ্ছে, অর্থাৎ উপরে একদম উপরের আউটার ফেসে যে লাল লালগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে প্রোটিন লেয়ার, একদম নিচে যে লাল লালগুলো দেখতে পাচ্ছ এটাও হচ্ছে প্রোটিন লেয়ার, যেটা বললাম পিএলপি। আর মাঝখানে যে লিপিড থাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফসফোলিপিড, সেটাও হচ্ছে দুটো লেয়ারে ভাগ থাকে। মানে এটাকে যদি ভালো করে দেখো এইরকম কিছুটা থাকে, এটা একটা প্রোটিন গোল মতো লাল যেটা, তারপরে এইভাবে ফসফোলিপিড থাকে, আবার এইভাবে ফসফোলিপিড থাকে, নিচে একটা প্রোটিন থাকে। এবং এই ফসফোলিপিডের মধ্যে আবার একটা প্রান্ত হাইড্রোফোবিক, একটা প্রান্ত হাইড্রোফিলিক। এত ডিটেলসে তোমাদের জানা দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো। তো এই ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রোটিন উপরে, নিচে প্রোটিন, এবং ফসফোলিপিডের যে দুটো লেয়ার এখানে দেখতে পাচ্ছ, এই পিএলপি মডেল যেটা সিঙ্গার নিকলসন দিয়েছিলেন, যেটাকে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়ে থাকে। আচ্ছা, সেল মেমব্রেনের ফাংশন সম্বন্ধে তোমরা বুঝতেই পারছো, প্রথমত তো কোষকে আকার আকৃতি দেয়, মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে এনভায়রনমেন্টের সঙ্গে কোষের, রেগুলেটস মুভমেন্ট অফ মলিকিউলস ইন আউটসাইড, যেটা বললাম সিলেক্টিভলি পারমিয়েবলের ক্ষেত্রে, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ মেমব্রেন হেল্পস দ্য সেল টু এনগাপ ফুড অ্যান্ড আদার সাবস্টেন্সেস ফ্রম ইস এক্সটার্নাল এনভায়রনমেন্ট বাই এন্ডোসাইটোসিস। আচ্ছা, এন্ডোসাইটোসিস সম্বন্ধে তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে শুধুমাত্র এন্ডোসাইটোসিস নয়, এরপরে আমি এই সেল মেমব্রেনের কিছু ফাংশন সম্বন্ধে তোমাদের বলবো, বা কিছু প্রসিডিওর সম্বন্ধে, যেগুলো থেকে ছোটোখাটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। প্রথমত আমরা শুরু করছি এন্ডোসাইটোসিস। আচ্ছা দেখো, এই যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো সম্বন্ধে আমি তোমাদের শর্টে বুঝিয়ে দিয়ে যাব। যেগুলো লেখা আছে এগুলো তোমরা একটু পড়ে নিও, যদি কোথাও অসুবিধা জিজ্ঞেস করো, কারণ যদি প্রত্যেকটা পয়েন্ট যদি আমি তোমাদের পড়ে পড়ে বোঝাতে যাই তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি জাস্ট মেন জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে প্রসিডিওরটা কী, তোমরা এখান থেকে পিডিএফ থেকে পড়ে নিও। পিডিএফ দেওয়ার মেন পয়েন্টটাই তাই, হুবহু যদি আমি ডিকটেট করে যাই তাহলে লাভ কী। ওকে, তাহলে এন্ডোসাইটোসিস সম্বন্ধে কী জানতে হবে? এন্ডোসাইটোসিস কিছুই না, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিটা দেখে, সেটা কি, যে সেল মেমব্রেন অনেক সময় ফ্লেক্সিবল হয়ে কোনো খাদ্যবস্তুকে এনগাপ করে বা গিলে খায়, এবং আমাদের কোষের মধ্যে ভিতরে ঢোকার পর সেটা আস্তে আস্তে ডিজলভ হয়ে আমরা আমাদের প্রয়োজনীয় খাদ্যবস্তু পেয়ে থাকি। তো এটা মেনলি কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা মেনলি অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। অ্যামিবা হচ্ছে তার খাবার এইভাবে সংগ্রহ করে থাকে এন্ডোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে। ছবি দেখে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে একদম। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন, যেটাকে বাংলায় বলা থাকে ব্যাপন। ব্যাপন কিছুই না, ব্যাপনের মেন যে যদি ডেফিনেশন দিতে হয় সেটা হচ্ছে কোনো একটা সলিউশনের মধ্যে যে সলিউট থাকে বা যে দ্রাবক থাকে, সেই দ্রাবকটা বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে বা হাইপার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যে প্রবাহিত হয়, সেই প্রসেসটাকে বলা হয় থাকে ব্যাপন। এবং এই ডিফিউশন বা ব্যাপন প্রসেসের মাধ্যমে কি হয়, আমাদের কোষের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে গ্যাসীয় আদান প্রদান সেটা হয়ে থাকে। এরপরে হচ্ছে অসমোসিস বা অভিস্রবণ। অসমোসিস প্রসেসটা হচ্ছে কীরকম? অসমোসিস প্রসেসের ক্ষেত্রে কি হয়, উল্টো হয়, অর্থাৎ যে দ্রাবক যেটা বা সলিউট যেটা, সেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে থাকে। কিসের লোয়ার থেকে হায়ার? যে দ্রাব থাকে, দ্রাবর লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে। অর্থাৎ যদি লবণ এবং জল দিয়ে আমরা একটা সলিউশন তৈরি করি, তার মধ্যে যে লবণ এবং জলের সলিউশনের মধ্যে লবণের পরিমাণ বেশি থাকবে বা লবণের কনসেন্ট্রেশন বেশি থাকবে, সেই দিকে কিন্তু জলটা প্রবাহিত হতে থাকবে। এই ডেফিনেশানটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এই ডেফিনেশানটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। সেটা হচ্ছে কী বলা হয়েছে, অসমোসিস ইজ দ্য পাসেজ অফ ওয়াটার ফ্রম এ রিজন অফ হাই ওয়াটার কনসেন্ট্রেশন থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। অসমোসিসের ক্ষেত্রে কিন্তু আবার এই সেমি পারমিয়েবল মেমব্রেনটা সবসময় উপস্থিত থাকে অভিস্রবণের ক্ষেত্রে। থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন টু এ রিজন অফ লো ওয়াটার কনসেন্ট্রেশন। তো এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, কি বলা হচ্ছে, ওয়াটারের হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে,
মানে কি, ওয়াটারের যেখানে হাই কনসেন্ট্রেশন থাকবে সেখানে কি সল্টের লো কনসেন্ট্রেশন থাকবে, আর ওয়াটারের যেখানে লো কনসেন্ট্রেশন থাকবে সেখানে কি সল্টের হাই কনসেন্ট্রেশন থাকবে। তাহলে যেটা আমি বললাম যে কোনো একটা দ্রবণের ক্ষেত্রে যে ঘনত্ব, দ্রাবের ঘনত্ব যেটা, সেটা যে ক্ষেত্রে বেশি হবে সেই দিকে কিন্তু জলটা বা দ্রাবকটা প্রবাহিত হতে থাকবে। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, নাহলে তোমাদের কনফিউশন হতে পারে। হাই ওয়াটার কনসেন্ট্রেশন থেকে লো ওয়াটার কনসেন্ট্রেশনের দিকে মানে সল্টের লো ওয়াটার কনসেন্ট্রেশন থেকে সল্টের হাই কনসেন্ট্রেশনের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। এটা সবসময় মনে রাখবে। কি না, যেটা দ্রাবের কনসেন্ট্রেশন যেখানে বেশি হবে সেই দিকে ওয়াটার ফ্লো করতে থাকবে, ওয়াটার বা দ্রাবক, যা দ্রাবক থাকবে সেটা ফ্লো করতে থাকবে। এরপরে হচ্ছে, আর এটার উদাহরণ কি, এটার মাধ্যমে হচ্ছে আমাদের প্ল্যান্ট রুট জল শোষণ করে থাকে মাটি থেকে। রিভার্স অসমোসিস প্রসেস কি? রিভার্স অসমোসিস প্রসেস হচ্ছে উল্টো, মানে কোনোভাবে আর্টিফিশিয়ালি প্রেসার প্রয়োগ করে যদি আমরা এই অসমোসিস প্রসেসটাকে বন্ধ করে দিতে পারি। অসমোসিস প্রসেসটা যে চলতে থাকে তার জন্য একটা ন্যাচারালি প্রেসার ক্রিয়েট হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে অসমোটিক প্রেসার। যদি আমরা এক্সটার্নাল কোনো প্রেসার অ্যাপ্লাই করে সেই অসমোটিক প্রেসারটাকে ওভারকাম করে দিতে পারি, তাহলে কি হয়, তখন জাস্ট রিভার্স হয়ে যায়। অসমোসিসে যেটা হয়ে থাকে সেটা রিভার্স হয়ে যায়, এটাকে বলা হয়ে থাকে রিভার্স অসমোসিস। এই রিভার্স অসমোসিস প্রসেসটা দেখবে তোমাদের ওয়াটার পিউরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কেন্ট আরও ইউভি যে বিজ্ঞাপন দেয়, কেন্ট আরও মানে কিছু না, আরও মানে রিভার্স অসমোসিস। এরপরে হচ্ছে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস জিনিসটা কি? প্লাজমোলাইসিস জিনিসটা হচ্ছে কোনো কারণে যদি কোনো একটা প্ল্যান্ট সেলকে এমন একটা কনসেন্ট্রেশনের মধ্যে রেখে দেওয়া হয় যেখানে তার বাইরের যে সলিউশনটা আছে তার মধ্যে যে দ্রাবটা আছে, সবসময় মনে রাখবে দ্রাব, আমি এই কথাটা বারবার ইউজ করছি, দ্রাব যেটা, সেই দ্রাবের যে কনসেন্ট্রেশন আছে সেটা কোষের ভিতরে দ্রাবের কনসেন্ট্রেশনের থেকে বেশি। তাহলে অটোমেটিক্যালি কী হবে, কোষের ভিতরে যে জলটা আছে সেটা কোষ থেকে বাইরে বেরিয়ে যেতে থাকবে। তার কারণ অসমোসিসের ক্ষেত্রে, প্লাজমোলাইসিসের ক্ষেত্রে অসমোসিস হয়, অসমোসিসের ক্ষেত্রে টেন্ডেন্সি হচ্ছে জল সবসময় লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে থাকে। দ্রাবের যে লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে জল যেতে থাকে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, মানে প্ল্যান্ট কোষের ক্ষেত্রে কি হয়, সেল ওয়ালটা হচ্ছে রিজিড। সেল ওয়ালটা রিজিড হওয়ার কারণে কী হয়, সেল ওয়ালটা সংকুচিত হয় না, সেল ওয়ালটা যেমনকে তেমন থেকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ লাস্ট পেজে গিয়েও সেল ওয়ালটা যেমনকে তেমনই আছে, কিন্তু তার ভিতরে যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম যা বলবে সেটা যে থাকে, সেটা কি হয়, আস্তে আস্তে শ্রিঙ্কেজ হতে থাকে বা সংকুচিত হতে থাকে। এবং যখন সেলটা প্লাজমোলাইজ হয়ে যায়, প্লাজমোলাইজ সেল মানে কি, সেটা হচ্ছে কলাপস হয়ে সেলটা মারা যায়। এই যে কন্ডিশন, এটাকে বলা হয়ে থাকে প্লাজমোলাইসিস। তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি যে বলেন এখনই সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম কি, এটা তোমাদের আমি বলে দেবো একটু পরে। জাস্ট মনে রাখো, সাইটোপ্লাজম মানে জেনারেলি আমাদের কোষের ভিতরে যে লিকুইড থাকে যার মধ্যে সমস্ত অর্গানেল এবং নিউক্লিয়াস বর্তমান থাকে বা ভাসমান অবস্থা থাকে, সেটাকে বলা হয়ে থাকে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজম থেকে ওই যে লিকুইডটা বা জলটা বেরিয়ে যেতে থাকে, যে কারণে আস্তে আস্তে সেল ওয়ালটা যেমনকে তেমন থাকে, রিজিড থাকে, কিন্তু অন্যান্য যে সমস্ত ইনার মেটেরিয়াল সেগুলো শ্রিঙ্কেজ হতে থাকে এবং লাস্টে কোলাপস হয়ে যায়। এইটাকে বলা হয়ে থাকে প্লাজমোলাইসিস। তো এইগুলো ছিল তোমাদের সেল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডিফিউশন, রিভার্স অসমোসিস, প্লাজমোলাইসিস, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আরেকটা জিনিস তোমাদের এখানে একটু দেখিয়ে রাখি, প্লাজমোলাইসিসের সঙ্গে যুক্ত যেটা, সেটা হচ্ছে দেখো এখানে দেখো, আচ্ছা যে এখানে তোমাদের বলে দিচ্ছি হাইপারটনিক সলিউশন মানে কি। হাইপারটনিক সলিউশন মানে হচ্ছে কোষের বাইরে যে সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশন কোষের ভিতরের সলিউশনের থেকে বেশি। তাহলে কি হবে না, জল কোষ থেকে বাইরের দিকে বেরিয়ে যেতে থাকবে, যেহেতু বাইরের কনসেন্ট্রেশন বেশি। এই যে বাইরের কনসেন্ট্রেশন বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে হাইপারটনিক। মানে এখানে মেনলি বোঝানো হয়েছে যে কোষটাকে হাইপারটনিক সলিউশনের মধ্যে রাখা হয়েছে। এক্ষেত্রে কী হবে, প্লাজমোলাইজড হয়। যদি আমরা হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখি, সেক্ষেত্রে কী হবে, হাইপোটনিক সলিউশন মানে বাইরের কনসেন্ট্রেশনটা কোষের ভিতরের কনসেন্ট্রেশনের থেকে কম। তাহলে তখন উল্টো কেস হবে, তখন জল ভিতরে ঢুকতে থাকবে। এটাকে কি বলা হয়ে থাকে, এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে টার্জিড। টার্জিড কন্ডিশনে আবার কি হয়, সেল কিন্তু অনেক সময় বাস্ট করে। ওখানে যেমন শ্রিঙ্কেজ হয় প্লাজমোলাইসিসের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু বাস্ট করে, অর্থাৎ এক্ষেত্রেও কোষের ডেথ হয়। সবথেকে বেটার কি আইসোটোনিক। আইসোটোনিক মানে হচ্ছে কোষের ভেতরের কনসেন্ট্রেশন এবং কোষের বাইরের যে সলিউশন তার কনসেন্ট্রেশন মোটামুটি সেম।
তাহলে কি হয়, যে পরিমাণ জল কোষের ভিতরে ঢুকবে বাইরে থেকে, সে একই পরিমাণ জল কোষের বাইরে বেরোবে। তাহলে এক্ষেত্রে কন্ডিশনটাকে কী বলা হয় থাকে, এই কন্ডিশনটাকে বলা থাকে ফ্ল্যাসিড। এই ফ্ল্যাসিড কন্ডিশন কি, এটা থেকে অনেক সময় কোশ্চেন এসে থাকে যে ফ্ল্যাসিড কন্ডিশন বলতে আমরা কী বুঝি। এই জন্য এই তিনটা ঘটনা আমি পরপর তোমাদের দেখে দিলাম। প্লাজমোলাইজ কী সেটা আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে এই তিনটে ঘটনা দেখা যেতে পারে, একটা হচ্ছে প্লাজমোলাইজড কন্ডিশন, একটা ফ্ল্যাসিড কন্ডিশন, একটা টার্জিড কন্ডিশন। তো ফ্রেন্ডস, আজকে সেলের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের যতটা সম্ভব আমি চেষ্টা করছি বোঝানোর। তারপরেও যদি কোনো কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করো। আর আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের বায়োলজি মাস্টার কোর্সের নেক্সট ক্লাস। তো আগের দিন আমরা সেল চ্যাপ্টার শুরু করেছিলাম। সেল চ্যাপ্টার শুরু করে আমরা সেলের জাস্ট বেসিক কিছু জিনিস পড়েছিলাম, মেন পোর্শনে এখনও যাইনি। সেলের হচ্ছে কিছু সেল থিওরি, সেলের কিছু বেসিক ফাংশন সম্বন্ধে আমরা পড়েছি। আজ থেকে আমরা মেনলি সেলের যে স্ট্রাকচার বা অ্যাকচুয়াল যে সেল স্ট্রাকচার, সেই জিনিসটা কিন্তু আমরা আজকে থেকে পড়তে শুরু করব। তো আজকে থেকে আজকে সেকেন্ড ক্লাসটা শুরু করছি। দেখো, আজকে প্রথমে আমরা পড়ব কি, সাইটোপ্লাজম সম্বন্ধে। তো প্রথমেই কি তোমাদের জানতে হবে সাইটোপ্লাজম জিনিসটা কি। সাইটোপ্লাজম জিনিসটা কিছুই না, সাইটোপ্লাজম হচ্ছে মেনলি একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটা এখানে দেখো কি বলেছে, প্রেজেন্ট বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে এই আছে ধারে সেল মেমব্রেন, একটা সেন্টার পয়েন্টে আছে আমাদের নিউক্লিয়াস, তার মাঝখানে যে জেলি লাইক সাবস্টেন্সটা গোটা সেলটাকে ঘিরে রেখেছে, যার মধ্যে মেনলি সমস্ত সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় আছে। সেই জেলি লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর এর মধ্যে বিভিন্ন ধরনের সেল অর্গানেলগুলো থাকে। এর মধ্যে এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো তোমরা দেখে নাও, এগুলো তো বোঝানোর মতো কিছু নেই। এখানে বলার মতো একটা জিনিস, সেটা হচ্ছে কি না, ভাইরাসেস ল্যাক এনি মেমব্রেন। অর্থাৎ ভাইরাসের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মেমব্রেন থাকে না, যে কারণে তার মধ্যে লিভিং বডির বাইরে সেটা কি অ্যাজ এ ডেড সেল সে অ্যাক্ট করে। কিন্তু যখন কোনো লিভিং বডির মধ্যে সে প্রবেশ করে, তারপরে সে মানে অ্যালাইভ হয়ে ওঠে, বা যে লিভিং সেল তার প্রপার্টিগুলো দেখাতে শুরু করে। যে কারণে আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে ভাইরাস হচ্ছে এক্সেপশনাল। কিসের এক্সেপশনাল? সেল থিওরির এক্সেপশনাল। তার কারণ ভাইরাসের মধ্যে ডেড এবং লিভিং সেল উভয়েরই বৈশিষ্ট্য বর্তমান। তো সাইটোপ্লাজমটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াস তোমরা বলতে পারো এক প্রকার হচ্ছে সেলের যে ব্রেন, সেটাকে তোমরা বলতে পারো নিউক্লিয়াস। এবং এটা সেলের হচ্ছে মাঝের পোর্শানে থাকে, মোটামুটি এটা সেন্টার পোর্শানে থাকে। নিউক্লিয়াস কী জিনিস? নিউক্লিয়াস ইজ দ্য প্রমিনেন্ট স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। ইট ইজ দ্য লার্জেস্ট অর্গানেল প্রেজেন্ট ইন সেল। এই পয়েন্টটা মাথায় রাখবে যে যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে সবথেকে বড় বা বৃহত্তম কোষীয় অঙ্গাণু কিন্তু নিউক্লিয়াস। এবং যেহেতু এটা দেখো বেসিক্যালি কন্ট্রোলিং সেন্টার অফ অল সেল অ্যাক্টিভিটিস, ইট ইজ কল্ড ব্রেন অফ সেল, যেটা তোমাদের প্রথমেই বললাম। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। আরেকটা জিনিস কি, যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা সেন্টারে থাকে না, বা মানে কোষের একদম যে মধ্যে বা মাঝখানে থাকবে তা নয়, একটু সাইড ঘেঁষে থাকে। তার কারণ প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু একটা খুব বড় সেন্ট্রাল ভ্যাকিউল থাকে। সাপোজ এটা যদি তোমাদের প্ল্যান্ট সেল হয়, প্ল্যান্ট সেলের মধ্যে কিন্তু এরকম মাঝামাঝি একটা পোর্শানে টোটাল সেল ভলিউম, যেটা মানে কোষের যে ভলিউম থাকে, তার কিন্তু প্রায় 50 থেকে 60% দখল করে একটা বড় সেন্ট্রাল ভ্যাকিউল থাকে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। সেই কারণে তার ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু একটু পেরিফেরি বরাবর থাকে, মানে ধরো এরকম একটা পোর্শানে থাকবে পেরিফেরিতে। কিন্তু অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা সেন্ট্রাল পজিশনে থাকে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো নিউক্লিয়াসের কী কী ভাগ আছে। এই ছবিটা দেখেই তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি নিউক্লিয়াসের মেন ভাগ। দেখো নিউক্লিয়াসের মধ্যেও দেখো একটা তার মাঝে একটা গোল মতো পোর্শন দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। তার চারধারে যে ফ্লুইড লাইক বলা ভুল হবে, এটা হচ্ছে মানে ফাইবার। এটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ফাইবার লাইক স্ট্রাকচার থাকে, এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার থাকে।
এবং এর চারপাশে থাকে নিউক্লিয়ার এনভেলাপ। যেমন কোষের চারদিকে থাকে একটা সেল মেমব্রেন, তেমনি নিউক্লিয়াসেরও কিন্তু আবার আলাদা করে চারপাশে একটা মেমব্রেন থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। এবং নিউক্লিয়ার এনভেলপের গায়ে যে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখা যায় তাদেরকে বলা হয় নিউক্লিয়ার পোর। তো এরপরে দেখো এর যে ভাগগুলো সেইগুলো সম্বন্ধে আমরা দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে কি আসবে, নিউক্লিয়ার এনভেলপ অর মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের হচ্ছে আবার দুটো লেয়ার আছে, অর্থাৎ দুটো লেয়ার নিয়ে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপটা তৈরি। অর্থাৎ তোমরা বলতে পারো যে নিউক্লিয়াস যেটা, সেটাও কিন্তু আবার একটা নিজে ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানাল। তোমাদের আমি আগেও বলেছিলাম যে কিছু সেল অর্গানাল থাকে যারা ডাবল মেমব্রেন বাউন্ড বা যাদের চারপাশে দ্বিস্তরীয় আবরণ থাকে, আর কিছু থাকে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড যাদের চারপাশে একটাই মাত্র লেয়ারে মেমব্রেন থাকে। নিউক্লিয়াস কিন্তু ডাবল লেয়ার মেমব্রেন দ্বারা গঠিত। তো এদের হচ্ছে মাঝের স্পেসটাকে, অর্থাৎ দুটো নিউক্লিয়ার মেমব্রেনের যে দুটো লেয়ার আছে তার মাঝের স্পেসটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। এরপরে এর যে ফাংশনটা কিছুই না, ফাংশনটা হচ্ছে মেনলি ইট অ্যালাউজ দ্য পাসেজ অফ ইনঅর্গ্যানিক আয়নস, স্মল অর্গ্যানিক মলিকিউলস, রাইবোসোমাল সাব ইউনিটস, আরএনএস, প্রোটিনস থ্রু নিউক্লিয়ার পোর। তাহলে নিউক্লিয়ার পোরের মাধ্যমে এই সমস্ত বিভিন্ন দরকারি যে বস্তুগুলো সেগুলোর আদান প্রদান কিন্তু হয়ে থাকে। নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করতে পারে এবং নিউক্লিয়াস থেকে বাইরে বেরোতে পারে। অ্যান্ড ইট মেনটেন্স দ্য শেপ অফ নিউক্লিয়াস। অবশ্যই যে কোনো জিনিসের মেমব্রেন তার শেপটাকে মেনটেন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিওলাস দেখো, নিউক্লিওলাসটা হচ্ছে মেনলি আলাদা কোনো আলাদাভাবে যে কোনো মেমব্রেন বাউন্ড কিছু গঠন আছে তা নয়। এটা মেনলি হচ্ছে একটা ডার্কলি স্টেন্ড স্ফেরিক্যাল বডি নিউক্লিওপ্লাজম। অর্থাৎ নিউক্লিওপ্লাজমের মধ্যে এর কেন্দ্রের অংশটা কি, যদি স্টেনিং করা হয় সেই সেলের স্টেনিং প্রসেসে দেখা যায় যে এই সেন্ট্রাল পোর্শনটা একটু ডার্কলি স্টেন হয়। এই ডার্কলি স্টেন সেন্ট্রাল পোর্শনটাকে কিন্তু বলা হয়ে থাকে নিউক্লিওলাস। অ্যান্ড এটা কী দিয়ে তৈরি হয়? এটা মেনলি রাইবোসোমাল প্রোটিন এবং রাইবোসোমাল আরএনএ দিয়ে গঠিত হয়ে থাকে। এরপরে এর ফাংশনগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক। নিউক্লিওলাসের ফাংশনগুলো কী? নিউক্লিওলাসের ফাংশন হচ্ছে এটা সিট নয়, এটা হবে সাইট, একটু কারেকশান করে নিও। ইট ইজ এ সাইট অফ বায়োজেনেসিস অফ আরআরএনএ অ্যান্ড অলসো স্টোরস আরআরএনএ। আরআরএনএ বলতে বলা হয় রাইবোসোমাল আরএনএ। নিউক্লিওলাসের মধ্যে রাইবোসোমাল আরএনএ তৈরি হয় এবং রাইবোসোমাল আরএনএ স্টোর থাকে। এবার রাইবোসোমাল আরএনএ কি, এটা আমি তোমাদের ডিটেলসে জেনেটিক্সে বোঝাবো। এখন তোমরা একটু জেনে রাখো যে আরআরএনএ মানে হচ্ছে রাইবোসোমাল আরএনএ। কিন্তু রাইবোসোমাল আরএনএ কি, তার ফাংশন কি, তোমাদের আমি পরে বুঝিয়ে দেবো। টোটাল 3 ধরনের আরএনএ থেকে থাকে: এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আরআরএনএ আর রাইবোসোমাল আরএনএ। এইরকম 3টে কিন্তু আরএনএ হয়ে থাকে। জেনেটিক্স চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি তোমাদের এগুলো ডিটেলস আলোচনা করবো। আপাতত তোমরা শুধু এইটুকু জেনে রাখো যে নিউক্লিওলাস আমাদের আরআরএনএ তৈরি করতে এবং আরআরএনএ স্টোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেল ডিভিশনের সময় কিন্তু স্পিন্ডল ফর্মেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসছি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে সেরকমভাবে কিছু দেখার মতো নেই, শুধু এইটুকু মনে রাখতে হবে যে অবশ্যই নিউক্লিয়াসের যে শেপটাকে মেনটেন করতে সাহায্য করে। আর বিভিন্ন ধরনের স্পিন্ডল প্রোটিন যে থাকে, স্পিন্ডল ফাইবার যেটা ফর্মেশন হয়, সেই ফর্মেশনের জন্য স্পিন্ডল প্রোটিনের দরকার হয়, সেইগুলো এছাড়া এটিপি, ডিএনএ, আরএনএ, রাইবোসোমাল সাব ইউনিটস, এই সমস্ত জিনিসের ফর্মেশনে কিন্তু নিউক্লিওপ্লাজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিউক্লিওপ্লাজমটা এখানে ছবিতে দেখানো ছিল না। নিউক্লিওপ্লাজম হচ্ছে মেনলি তোমাদের বলতে পারো ওই সাইটোপ্লাজমের মতো নিউক্লিয়াসের ভিতরে যে লিকুইড বা জেলি লাইক সাবস্টেন্স থাকে সেটাকে বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। এরপরে আসছি আমরা ক্রোমোজোমে। ক্রোমোজোম কী জিনিস? ক্রোমোজোম হচ্ছে মেনলি তোমাদের নিউক্লিয়াসের মধ্যেই থাকে। ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে জেনারেল অবস্থায় ক্রোমোজোম থাকে না। জেনারেল অবস্থায় কী থাকে? জেনারেলি এটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার হিসেবে থাকে নিউক্লিয়াসের মধ্যে। একমাত্র সেল ডিভিশনের সময় এই ক্রোমাটিন যে ফাইবারগুলো, সেই ক্রোমাটিন ফাইবারগুলো কয়েলিং হয়ে ক্রোমোজোম তৈরি করে। এটা তোমাদের এই যে ছবিটা দেখানো আছে, দেখো যে এখানে দেখানো আছে কি ক্রোমাটিন ফাইবার। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমাটিন ফাইবার থাকে। এই ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম তৈরি হয়।
দেখো এখানে কী বলা হয়েছে, নিউক্লিয়াস কন্টেন্টস ক্রোমোজোমস হুইচ আর ভিজিবল অ্যাজ রড শেপ স্ট্রাকচার অনলি হোয়েন দ্য সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড। এটা তোমাদের আমি এক্ষুনি বলছিলাম যে নর্মাল কন্ডিশনে কিন্তু এরা ক্রোমাটিন ফাইবার হিসাবে থাকে, একমাত্র সেল ডিভিশনের সময় কয়েলিং হয়ে এরা ক্রোমোজোম তৈরি করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে, নর্মাল কন্ডিশনে এরা কী থাকে, এইরকম জাস্ট ফাইবার লাইক স্ট্রাকচার থ্রেডের মতো থাকে, এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। সেল ডিভিশনের সময় ক্রোমাটিন ফাইবারগুলোই হচ্ছে কয়েলিং হয়ে একটা ডেন্স আকৃতি গঠন করে এবং ক্রোমোজোম তৈরি করে। এই ক্রোমোজোমের ডিটেলস একটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যার মধ্যে এই যে লম্বা লম্বা বাহুর মতো অংশগুলো এদেরকে বলা হয় ক্রোমাটিড, এবং মাঝখানে যে সেন্ট্রাল পোর্শনটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আচ্ছা, ক্রোমোজোম আমাদের কাজ কি? ক্রোমোজোমের মধ্যে কিন্তু থাকে কি, ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ক্রোমোজোমের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই অংশগুলো হচ্ছে ডিএনএ। ক্রোমোজোম হচ্ছে আমাদের যে এক জেনারেশান থেকে আরেক জেনারেশানে আমাদের যে বৈশিষ্ট্য সেইটাকে বহন করে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তো এখান থেকে তোমাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তোমরা একটু পড়ে নিও, আমি জিনিসটা জিস্ট করে বুঝিয়ে দিলাম। ও হ্যাঁ, একটা জিনিস সেটা কি, শুধুমাত্র ডিএনএ নয়, ডিএনএর সঙ্গে প্রোটিনও থাকে। ক্রোমোজোমস আর কম্পোজড অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। শুধু ডিএনএ নয়, ডিএনএর সঙ্গে প্রোটিনও থাকে এর মধ্যে। এরপরে হচ্ছে কিছু স্পেশাল ক্রোমোজোম সম্বন্ধে তোমাদের একটু জেনে রাখা দরকার। এগুলো পরীক্ষায় এখনও অবধি দেয়নি, কিন্তু দেওয়ার চান্স আছে, সেই কারণে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। জাস্ট 2 লাইন আলোচনা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে জায়েন্ট ক্রোমোজোম। জায়েন্ট ক্রোমোজোম মানে বড় আকৃতির ক্রোমোজোম। এটা আবিষ্কার করেছিলেন কি? এটা আবিষ্কার করেছিলেন ইজি বলবিয়ানি। ইজি বলবিয়ানি আবিষ্কার করেছিলেন, এবং কোথায় দেখা যায়? বিভিন্ন ইনসেক্টের স্যালিভারি গ্ল্যান্ডে দেখা যায়, এবং এই জন্য একে স্যালিভারি ক্রোমোজোম নামেও চিহ্নিত করা হয়ে থাকে, এবং এর লেন্থ হচ্ছে প্রায় 2000 মিলিমিটার। এটা হচ্ছে জায়েন্ট ক্রোমোজোম। মেনলি তোমাদের এই স্যালিভারি মানে কোথায় পাওয়া যায় বা স্যালিভারি ক্রোমোজোম যে অপর নাম সেটা মনে রাখতে হবে, এবং আবিষ্কারকের নামটা মনে রাখতে হবে। আরেকটা একটু স্পেশাল টাইপের ক্রোমোজোম আছে যেটাকে বলা হয় ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম কি, এর ছবিটা তোমরা একটু সার্চ করে দেখে নিও। ল্যাম্প ব্রাশ মানে বুঝতে পারছো, ল্যাম্প পরিষ্কার করার যে ব্রাশ তার মতো দেখতে আকৃতি, সেই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। এটা আবিষ্কার করেছিলেন কি? ফ্লেমিং। এবং এটা হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি অ্যাসিটাবুলেরিয়াতে কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে মাইক্রোবডি। মাইক্রোবডি জিনিসটা কি? মাইক্রোবডি কিছুই না, মাইক্রোবডি হচ্ছে আমাদের অ্যানিম্যাল এবং প্ল্যান্ট সেলে বিভিন্ন মানে যারা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না কোনো রকম কোনো কাজে, কিছু ছোটোখাটো কাজ করে থাকে, এবং এদের মধ্যে কি মেনলি বিভিন্ন ধরনের উৎসেচক থাকে বা বিভিন্ন ভেরিয়াস এনজাইম থাকে। এই ধরনের কিছু গঠনকে বলা হয়ে থাকে, এবং এরা থলির আকৃতির হয়, এরকম গোল থলির মতো বলতে পারো। এই ধরনের আকৃতির বিভিন্ন স্ট্রাকচারকে বলা হয়ে থাকে মাইক্রোবডিজ। এরপরে আমরা দেখব কি সম্বন্ধে? নিউক্লিয়েট সম্বন্ধে। নিউক্লিয়েট জিনিসটা কি তোমাদের আমি কালকে বলেছিলাম, খেয়াল আছে কিনা জানি না, যে প্রোক্যারিওটিক সেলে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, তারই পরিবর্তে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়েট। সেই নিউক্লিয়েট সম্বন্ধে এখানে বলা আছে। দেখো এখানে কি বলা আছে, যে কিছু কিছু অর্গানিজম বা প্রাণী, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, যে নিউক্লিয়ার রিজন অফ দ্য সেল মে বি পুয়ারলি ডিফাইন্ড ডিউ টু অ্যাবসেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ কোষের যে জায়গাতে নিউক্লিয়াসটা থাকার কথা, মানে ইউক্যারিওটিকের ক্ষেত্রে যেখানে নিউক্লিয়াসটা থাকে সেই জায়গাটাতে কি হয়, এটা অতটা ভালোভাবে থাকে, মানে অতটা ভালোভাবে আলাদা করে বোঝা যায় না যে ওইখানে একটা প্রপার নিউক্লিয়াস আছে। তার কারণ কি? এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনটাই যদি না থাকে তাহলে কি হবে? আমার এইখানে যে আমি দেখিয়েছিলাম জিনিসটা, তোমাদের কি আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কি আছে? এগুলো এখানে ক্রোমাটিন ফাইবার আছে। আর ক্রোমাটিন ফাইবারগুলো কীরকম দেখতে সেখানে তো তোমাদের আমি এখানে দেখিয়ে দিয়েছি, যে এই যে ক্রোমাটিন ফাইবারটা কেমন দেখতে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের নিউক্লিয়ার মেমব্রেন। এই যে অংশটা দেখতেই পাচ্ছ দুটো লেয়ারে আছে নিউক্লিয়ার মেমব্রেন। এইটা হচ্ছে ক্রোমাটিন ফাইবার। এই যে ক্রোমাটিন ফাইবারগুলো যদি নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকে তাহলে কি হবে? ক্রোমাটিন ফাইবারটা এমনি লুজ ফাইবার হিসেবে একটা ফরমেশন তৈরি করে কোষের মধ্যে একটা স্থান দখল করে থাকবে,
এই ধরনের যে স্ট্রাকচার বা এই ধরনের যে গঠনটা দেখা যাবে সেটাকেই বলা হবে নিউক্লিয়েট। এরপরে আসছি আমরা ভ্যাকুয়েলে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের একটু বলে দিই, এই জায়গাটাতে তোমাদের একটু কনফিউশন হতে জন্য বলে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, সাচ অ্যান আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজন কন্টেনিং অনলি নিউক্লিক অ্যাসিডস ইজ কল্ড নিউক্লিয়েট। এবার তোমাদের মনে হতে পারে এখানে যে বলেছে স্যার শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, কিন্তু আপনি যে বলেন ক্রোমাটিন ফাইবার, তোমরা একটা কথা বলো, আমি তোমাদের একটু আগে কী বললাম, ক্রোমাটিন ফাইবার থেকে কি তৈরি হয়? ক্রোমাটিন ফাইবার থেকে তৈরি হয় ক্রোমোসোম। আর ক্রোমোসোমের মধ্যে কি থাকে মেনলি? ক্রোমোসোমের মধ্যে মেনলি থাকে ডিএনএ। ডিএনএটা কী জিনিস? ডিএনএটা হচ্ছে ফ্রেন্ডস ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএটা কিন্তু এক প্রকার নিউক্লিক অ্যাসিড। তো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এই নিউক্লিক অ্যাসিড দিয়ে যে অংশটা গঠিত হয় এটাকে বলা হচ্ছে নিউক্লিয়েট, মানে ওই ক্রোমাটিন ফাইবারটাকেই এক প্রকার তোমরা বলতে পারো নিউক্লিক অ্যাসিড। এরপরে হচ্ছে ভ্যাকুয়েল। ভ্যাকুয়েল দেখো, ভ্যাকুয়েল সম্বন্ধে তোমাদের আমি একটু আগেই বলছিলাম যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা লার্জ ভ্যাকুয়েল থাকে, যে কারণে তার নিউক্লিয়াসটা সেন্ট্রাল পোর্শনে না থেকে কিছুটা পেরিফেরাল পোর্শনে থাকে। তো এটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে মেনলি একটা এমটি স্ট্রাকচার থাকে, মানে এমটি স্ট্রাকচার বলতে এমন নয় যে মানে ভ্যাকিউম থাকে না, তার মধ্যে সাইটোপ্লাজমটা থাকে না, অর্থাৎ সাইটোপ্লাজম যে জেলি লাইক স্ট্রাকচার সেই জিনিসটা থাকে না, সেই হিসাবে বলা হচ্ছে একটা এমটি স্পেস থাকে, যেটাকে ভ্যাকুয়েল বলা হচ্ছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা বেশ বড় থাকে, যেমন হচ্ছে অনিয়ন সেলের ক্ষেত্রে বা পেঁয়াজের কোষের ক্ষেত্রে, বা পেঁয়াজের যে স্বল্পপত্র তার যে কোষ তার মধ্যে ভ্যাকুয়েলগুলো বেশ বড় সাইজের থাকে। আর অ্যানিম্যাল সেলের কিন্তু ভ্যাকুয়েল তুলনামূলক ছোট হয়। আর এখানে তোমাদের এটা তো বলেই দিয়েছিলাম যে সেন্ট্রাল ভ্যাকুয়েল সব প্ল্যান্ট সেলস মে অকুপাই 50 to 90% অফ দ্য সেল ভ্যালিউম, অর্থাৎ 50 থেকে কিন্তু 90% অবধি কোষের যে আয়তন সেটা দখল করতে পারে শুধুমাত্র এই সেন্ট্রাল যে লার্জ ভ্যাকুয়েলটা আছে। এরপরে হচ্ছে তোমাদের কী আছে ভ্যাকুয়েলের যে ফাংশানগুলো, সেই ফাংশানগুলো কি? প্রথমত দেখো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ভ্যাকুয়েলে কী থাকে? সেল স্যাপ থাকে, যেটা তোমাদের আমি বলেছিলাম যে মানে এমটি মানে এমন নয় যে ভ্যাকিউম থাকে, সাইটোপ্লাজমটা থাকে না, তাই এর মধ্যে কি থাকে? সেল স্যাপ থাকে। এবং এটা কি করে? আমাদের যে প্ল্যান্ট যে কোষটা বা উদ্ভিদ কোষটা তাকে কাঠিন্য প্রদান করে, যে টার্জিডিটি আর রিজিডিটি মানে কাঠিন্য প্রদান করে। এছাড়াও কি বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট সাবস্টেন্স, যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগার বা বিভিন্ন ধরনের অর্গ্যানিক অ্যাসিড, প্রোটিন, এগুলোও কিন্তু অনেক সময় এই ভ্যাকুয়েলের মধ্যে স্টোরড থাকে। নিম্ন শ্রেণীর কিছু প্রাণী যেমন অ্যামিবা হচ্ছে এই ভ্যাকুয়েলগুলোকে খাবার গ্রহণের জন্য ব্যবহার করে থাকে। এই ভ্যাকুয়েলের মধ্যেই তারা মানে ভ্যাকুয়েলটার মধ্যেই তারা খাবারটাকে ডাইজেস্ট করতে করে, এইটা একটা বলতে পারো তোমরা। এছাড়াও হচ্ছে তোমাদের দেখো কিছু এককোষীয় প্রাণী আছে যাদের ক্ষেত্রে ভ্যাকুয়েল কিছু স্পেশালাইজড রোল প্লে করে থাকে, যেমন কি এক্সপেলিং এক্সেস ওয়াটার অ্যান্ড সাম ওয়েস্ট ফ্রম সেল, অর্থাৎ মানে এক প্রকার বলতে পারো রেচন ক্রিয়া, যেটা সেই রেচন ক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভ্যাকুয়েল। এটা কিন্তু একটা স্পেশালাইজড ফাংশন, মানে জেনারেলি ভ্যাকুয়েল কিন্তু রেচন ক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিছু কিছু এককোষীয় প্রাণীর ক্ষেত্রে এটা দেখা গিয়ে থাকে। এখানে একটা ভ্যাকুয়েলের ছবি দেখানো আছে, এটা তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো আমরা আস্তে আস্তে যে এতক্ষণ ধরে বলছিলাম যে কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানেল, তার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এরপরে আমরা এক এক করে সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু সম্বন্ধে আলোচনা করব। তো মেনলি তোমাদের আমি বলে দেবো কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, তবে যে কোনো কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে আবিষ্কারকের নাম, কে আবিষ্কার করেছিলেন, এবং তার মেন ফাংশন। সমস্ত ফাংশন মনে রাখার দরকার নেই, মেন ফাংশনটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিলেন কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিলেন পর্টার অ্যান্ড থমসন। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামটা দিয়েছিলেন পর্টার, অর্থাৎ পর্টার এবং থমসন দুজনে মিলে আবিষ্কারে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু নামটা দিয়েছিলেন পর্টার। তো এর মধ্যে পর্টারের ভূমিকাটাই বেশি। জেনারেলি পরীক্ষাতে অনেক সময় কিন্তু এমনও থাকে যে আবিষ্কারক কে ছিলেন বলে অপশানে শুধু পর্টার থাকে, সেক্ষেত্রে পর্টার তোমরা অ্যান্সার চুজ করবে।
তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিছুই না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখে মনে হবে কিছু পাইপ মানে টিউব এবং সিটের মতো কিছু স্ট্রাকচার পরপর পরপর লাইন দিয়ে আছে, এই রকম দেখতে হয় কিছুটা। দেখো এই ছবিটাও এখানে দেখানো আছে, ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে দেখে কি মনে হচ্ছে কিছু লম্বা লম্বা পাইপ বা ব্যাগ পরপর পরপর সাজানো আছে, এই ধরনের স্ট্রাকচার হয়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুটো ভাগ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কী থাকে, রাইবোজোম থাকে, সেই কারণে এটাকে মাইক্রোস্কোপে দেখতে রাফ হয়। এ দেখো এইটা হচ্ছে এই যে লাল রঙে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে দেখে ছোটো ছোটো ফুটকি ফুটকি মতো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমটা উপস্থিত থাকে, সেই কারণে এদেরকে রাফ বলা হয়। এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে এই রাইবোজোমটা থাকে না, তাই এটাকে দেখতে স্মুথ মনে হয়। যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয় তখন এটাকে দেখতে স্মুথ মনে হয়, সেই কারণে নাম দেওয়া হয়েছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাইবোজোমের আমরা কাজ জানি, এটা পরে তোমাদের আমি বলবো, এখনই বলেছি রাইবোজোমের একটা মেন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম থাকে, তাহলে অটোমেটিক্যালি কী হবে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হবে বা প্রোটিন ম্যানুফ্যাকচার হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেহেতু থাকে না রাইবোজোম, এরা কী করে, লিপিড আর স্টেরয়েড সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কিন্তু অনেক জায়গায় ঠিকমতো ক্লিয়ারলি দেওয়া থাকে না। এরা কি করে, লিপিড এবং স্টেরয়েড সিনথেসিস করে। এরপরে আমরা চলে যাব গলগি বডি বা গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স যা বলবে। এটা আবিষ্কার করেছিলেন কে, ক্যামিলো গলগি আবিষ্কার করেছিলেন। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে, যখন তোমরা পড়বে দেখতে পাবে যে কোনগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল, সেই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে ভালো করে। তো গলগি অ্যাপারেটাস হচ্ছে মেমব্রেন বাউন্ড ভেসিকল বা থলির মতো দেখতে স্ট্রাকচার, যেটা একে অপরের সঙ্গে প্যারালালি থাকে। এর স্ট্রাকচারে দেখিয়েই দিচ্ছি এখানে, এই দেখো এটাও কিছুটা হচ্ছে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই মতো, কিন্তু এটা কি চ্যাপ্টা থলির মতো দেখতে, যেগুলো প্যারালালি একে অপরের সঙ্গে আছে। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয়ে থাকে গলগি বডি। গলগি বডি অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে হচ্ছে গলগি বডি, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এদেরকে বলা হয়ে থাকে ডিকটিওসোম। এইটা পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে যে উদ্ভিদ কোষে গলগি বডিকে কী বলা হয়ে থাকে, এদেরকে বলা হয়ে থাকে ডিকটিওসোম। আচ্ছা এরপরে দেখো, এইখানে তোমাদের একটা জিনিস একটু বলে দিচ্ছি, এটা তোমাদের যখন এর ফাংশনটা বলবো তখন তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, একটা আছে সিস ফেস, একটা আছে ট্রান্সফেস। সিস ফেসটা কোনটা, সিস ফেসটা হচ্ছে মেনলি তোমাদের আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে যে ফেসটা থাকে সেটাকে বলা হয়ে থাকে সিস ফেস, এবং অপর দিকের ফেসটাকে বলা হয়ে থাকে ট্রান্সফেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পয়েন্ট আছে এখানে কি, ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকেল। এই ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকেলটা কোথা থেকে আসছে, এটা আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এইখানে দেখো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা অংশ, যে এর গায়ে যে ইয়েলো ডটগুলো আছে এগুলো রাইবোজোম। আর যেটা তোমাদের আমি বলেছিলাম, যেহেতু এর মধ্যে রাইবোজোম থাকে, এরা কী করে, প্রোটিন সিনথেসিস করে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের একটা চেন, প্রোটিন চেন তোমরা বলতে পারো, এটা একটা ভেসিকেলের মধ্যে হয়ে এরা কী করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরা কোথায় যাচ্ছে, এরা গলগি বডির দিকে যাচ্ছে। এইভাবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে এই ভেসিকেলগুলো, এর মধ্যে এই প্রোটিনগুলো আছে বা অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এগুলো হচ্ছে এই গলগি অ্যাপারেটাসের দিকে যাচ্ছে। গলগি অ্যাপারেটাসে যাওয়ার পর কী হয়, গলগি অ্যাপারেটাসে যাওয়ার পর এই প্রোটিন যে, মানে এখানে তোমরা এইখানে ছবি অত ক্লিয়ার বুঝতে পারছো না, এই দেখো এখানে কি হচ্ছে, এখানে জাস্ট এমনি একটা লং চেন বা এমনি একটা চেন হিসেবে অ্যামাইনো অ্যাসিডগুলো ভেসিকেলের মধ্যে হয়ে গলগি বডিতে পৌঁছাচ্ছে। গলগি বডিতে পৌঁছানোর পরে কিন্তু এই চেনগুলো নিজেদের স্ট্রাকচারগুলোকে মডিফাই করে। এই স্ট্রাকচারের যে মডিফিকেশান, এটা কিন্তু গলগি বডির একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে দেখো গলগি বডির যে ফাংশান সেখানে এটা লেখাই আছে। প্রথমত একটা কাজ কি, সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন বা কোষের যে মেমব্রেন থেকে থাকে প্লাজমা মেমব্রেন, সেটাকে সিনথেসিস এবং রিপেয়ার করে। মানে সেল মেমব্রেন কিন্তু আবার এখান থেকে গলগি অ্যাপারেটাস থেকে তৈরি হয় এবং রিপেয়ারও হয়ে থাকে। এছাড়া লাইসোজোম, পেরক্সিজোম যেগুলো থাকে সেইগুলো হয়ে থাকে, যেগুলো তোমাদের এই দিক থেকে দেখতে পাচ্ছ,
এই দিক থেকে এই যে গোল 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 মতো বেরোচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেক্রেটারি ভেসিকল, মানে কমন হিসাবে এগুলোকে বলা হয় সেক্রেটারি ভেসিকল। সবগুলোই হচ্ছে সেক্রেটারি ভেসিকল। এর মধ্যে আলাদা আলাদা কিছু ভাগ আছে, যেগুলো হচ্ছে এক ধরনের হচ্ছে লাইসোসোম, এক ধরনের হচ্ছে প্যারক্সিসোম। যেটা এখানে বলা হচ্ছে যে কি লাইসোজোম এবং প্যারক্সিজোমে ফর্মেশন করে। তো লাইসোজোম এবং প্যারক্সিজোম এগুলো হচ্ছে সবগুলোই কমন টার্ম কি সেক্রেটারি ভেসেল। তাহলে এখন তো একটা জিনিস তোমরা খুব পরিষ্কার বুঝতে পারছো কি, যে সিস ফেসে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন ভেসিকেলের মাধ্যমে প্রোটিন এসে প্রবেশ করে, এবং ট্রান্সফেস থেকে কিন্তু এই সেক্রেটারি ভেসিকেল বা যেগুলোকে লাইসোজোম প্যারক্সিজোম বলা আছে সেইগুলোর ফর্মেশন হয়। আচ্ছা, এরপরে দেখো যে পরের পয়েন্টটা, এই পয়েন্টটা বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছিলাম। এই দুটো ছবি এই জন্য ইনক্লুড করা হয়েছে, বলে দিচ্ছি। দেখো, যেটা তোমাদের বললাম যে প্রথমে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরোয় এই সিঙ্গেল চেন হিসাবে, এই একটা সিঙ্গেল লম্বা চেন, এই সিঙ্গেল লম্বা চেন হিসাবে কিন্তু প্রোটিনটাকে আমাদের কোষ ইউজ করতে পারে না। কোষের কোনো কাজের জন্য যদি প্রোটিন দরকার হয়ে থাকে, এই সিঙ্গেল চেন হিসাবে কিন্তু সেটাকে ইউজ করতে পারে না। গলগি বডির মধ্যে এসে কি হয়, গলগি বডির মধ্যে এসে এদের মডিফিকেশান হয়ে এরা একটা মানে এরকম কয়েলিং হয়ে বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার চেঞ্জ হয়, এমন একটা ফর্মেশানে আসে যেটা কোষের পক্ষে ব্যবহারযোগ্য হয়ে থাকে। এবং এখানে কিন্তু এই প্রোটিনের সঙ্গে সঙ্গে আরে যেটা বললো যে বিভিন্ন প্রডিউস বাই ডিফারেন্ট কম্পোনেন্টস অফ সেল, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেমন প্রোটিন আসে, সেরকম প্লাজমিক যে রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পাশাপাশি আছে। এই দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোসোমের থেকে যে প্রোটিনটা সিনথেসিস হচ্ছে, যেটা তোমাদেরকে আমি বারবার করে বলছিলাম যে এগুলো আছে সিঙ্গেল, দেখো প্রোটিন দেখাচ্ছে সিঙ্গেল চেন হিসাবে আছে। এই সিঙ্গেল চেন থেকে এরা আস্তে আস্তে ভেসিকল তৈরি করছে। ভেসিকল তৈরি করে এই ভেসিকলগুলো আস্তে আস্তে কার দিকে যাচ্ছে গলগি বডিজের দিকে। এই দেখো, এবার গলগি অ্যাপারেটাসের দিকে এরা যাচ্ছে। এই যে গলগি অ্যাপারেটাসের মধ্যে কি এরা প্রবেশ করলো, এরপরে কি হচ্ছে, এই দেখো, যেটা আমাদের বলছিলাম যে মডিফিকেশান বলতে শেপটা কীভাবে চেঞ্জ হচ্ছে দেখে নাও। এটাই দেখানোর জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি আমি, যে শেপটা কীভাবে চেঞ্জ হচ্ছে, যেটা তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারছিলাম না, যে শেপটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এবং অনেক সময় প্রোটিনের সঙ্গে কি হয়, অন্যান্য বিভিন্ন বস্তু যুক্ত হয়, লিপিড যুক্ত হতে পারে, বা কি হতে পারে, কার্বোহাইড্রেটও যুক্ত হতে পারে। তো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে লেকচারটাতে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, কিন্তু সেটা হলো না। আর আমি করতে চাইছি না, কারণ তোমাদের নাকে মুখে গুজে পুরোটা পড়িয়ে দেওয়ার কোনো দরকার কোনো মানে হয় না। তার কারণ কোষের মধ্যে এই সেল অর্গানালের যে ফাংশানগুলো বা সেল অর্গানালটাকে বোঝাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন কোষীয় অঙ্গাণুর যে গঠন বা তার যে কাজ, যদি সেইখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং যদি বোঝার কিছু থাকে কোষের মধ্যে, এর আগে তোমাদের আগের দিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো কিছুটা মুখস্থে যায়, কিন্তু বোঝার জায়গা কিন্তু এই সেল অর্গানালগুলোতেই আছে। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আমাদের এই সেল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক দিও যে কেমন লাগলো। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে ভালো তোমাদেরকে একটা প্রোডাক্ট দেওয়ার। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের বায়োলজি মাস্টার কোর্সের যে সেল স্ট্রাকচার চ্যাপ্টারটা চলছে তার থার্ড এবং শেষ ক্লাস। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া হবে। তো আমি চেষ্টা করেছিলাম আগের দিনই শেষ করে দেওয়ার, কিন্তু তোমাদের যেটা বললাম যে তোমাদেরকে আমি বেশি একসঙ্গে পড়াতে চাইছিলাম না, কারণ সেল অর্গানালের কাজগুলো তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, যে কারণে আগের দিনের ক্লাসটা একটু ছোট ছিল। তো আজকে তোমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমাদের আশা করি ক্লাসগুলো ভালো লাগছে, তোমাদের তরফ থেকে এখন অবধি আমি পজিটিভ ফিডব্যাকই পেয়েছি। তো ক্লাস শুরুর আগে যে তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলে দিতে চাই, আশা করি তোমরা এটা কেউ করছো না, তবুও একবার বলে দিতে চাই। সেটা হচ্ছে এই যে তোমরা কিন্তু ফ্রেন্ডস কেউ এরকম করো না যে আমি তোমাদের যেহেতু পিডিএফটা দিয়ে দিচ্ছি যে শুধুমাত্র পিডিএফটা আমি পড়ে নেবো, ক্লাস দেখবো না। এই ভুলটা কিন্তু করো না। অনেক স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, বিশেষত যারা অনেক সময় কি হয়, যারা হয়তো অলরেডি মানে 1 বছর 2 বছর প্রিপারেশান নিয়েছে, তারা কি মনে করে যে আমরা জিনিসপত্রগুলো জানি, আমরা শুধুমাত্র পিডিএফ নোটসটা পড়ে নেবো, ভিডিও লেকচার দেখার দরকার নেই। তো এই বোকামিটা করো না। তার দুটো কারণ হচ্ছে, প্রথমত আমি তোমাদের ভিডিওতে যে পিডিএফটা দিই এটা কিন্তু একটা জিস্ট করে জিনিসটা বুঝিয়ে দিই, যে জিনিসটা লেখা আছে তোমাদের কিন্তু জিস্ট করে জিনিসটা বুঝিয়ে দিই আমি, যাতে তোমরা যখন পড়তে বসো, এই কারণে আমি তোমাদের পিডিএফটা প্রথমেই প্রোভাইড করে দিই। আমি তোমাদের কী বলেছিলাম যে তোমরা পিডিএফটা খুলে আমার লেকচারটা দেখতে বসো।
তাহলে তোমাদেরকে আর নিজেদের পেন চালাতে হবে না, কোনো নোটস নিতে হবে না। টুকটাক যেগুলো আমি বলেছিলাম সেই নোটসগুলো তোমরা অবশ্যই নেবে, কিন্তু তোমাদের কী হবে, আলটিমেটলি সময়টা বেঁচে যাবে। তাহলে আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের পুরো জিনিসটা একবার পড়া হয়ে যাবে। টোটাল যে এই পুরো সেল চ্যাপ্টারটা দেখা যাবে হয়তো মাত্র 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কী হবে, সেই 1.5 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়া হয়ে যাবে। তোমরা পিডিএফ খুলে, আমি জানি না তোমরা কীরকম পড়ছো, আশা করছি করছো না, কিন্তু যদি শুধু তোমরা পিডিএফ খুলে নিয়ে পড়তে বসে যাও, ওই কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের হবে না, ভালো করে জিনিসটা হবে না বা মাথায় ঢুকবে না। আমি তোমাদেরকে যখন জিস্ট করে জিনিসটা বুঝিয়ে দেবো, সেই জিনিসটা তোমরা পিডিএফ দেখে দেখে ক্লাসটা দেখে নেবে, তোমাদের কিন্তু সেই জিনিসটা মাথায় খুব ঢুকে যাবে, ভালো করে ঢুকে যাবে এইটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে, ক্লাসের মধ্যে কিন্তু আমি অনেক সাজেশান দিয়ে দিই যে কোন জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার চান্স বেশি থাকে, কোন জায়গাগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু তোমাদের ক্লাসটা দেখতে হবে। কারণ ক্লাসটা পড়ানোর সময় আমি দেখি অনেক সময় তোমাদের বলে দিই যে এই জায়গাটা একটু ঠিক করে দেখে নিও, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও, এই রকমভাবে তোমাদেরকে বলে দিই। তার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের অলরেডি ঘাঁটা আছে, তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি এসেছে সেই জায়গাগুলোতেই আমি তোমাদের বেশি করে হাইলাইট করি, বা ওর রিলেটেড জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেইগুলোই আমি তোমাদেরকে হাইলাইট করে দিই যে ফ্রেন্ডস এই জায়গাটা একটু ভালো করে পড়ে এইখান থেকে কোশ্চেন আসার চান্স থাকে। তো এই দুটো কারণেই মেনলি আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিও লেকচারটা দেখো। তারপরেও তোমরা যদি কেউ মনে করো সেটা তো তোমাদের ব্যাপার, কারণ সে আমি পিডিএফ তোমাদেরকে প্রথমেই প্রোভাইড করে দিচ্ছি। কেউ যদি মনে করে যে নিজেরা পড়ে নিতে পারবে, তবে আমি বলবো যতই তোমাদের জিনিসটা জানা থাকুক, একবার অন্তত ভিডিও লেকচারটা একবার অন্তত দেখে নিও, তোমাদের লাভ বই ক্ষতি হবে না। সো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, এরপর আসছে কি লাইসোজোম। লাইসোজোম কে আবিষ্কার করেছিলেন? লাইসোজোম আবিষ্কার করেছিলেন ডি ডুভে। এত বড় নাম মনে রাখার দরকার নেই, শুধু ডি ডুভে এইটুকু মনে রাখবে। লাইসোজোম তিনি আবিষ্কার করেছিলেন। লাইসোজোম হচ্ছে মেনলি কী করে থাকে, সেটা হচ্ছে সেলের ক্লিনিং করে থাকে, মানে এর মধ্যে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম থাকে লাইসোজোমের মধ্যে। লাইসোজোম মেনলি তোমরা বলতে পারো একটা প্যাকেট অফ এনজাইম, মানে জাস্ট একটা ভেসিকেল বা থলির মতো একটা স্ট্রাকচার থাকে যার ভিতরে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম থাকে। এই ডাইজেস্টিভ এনজাইমগুলো কী করে, যে বিভিন্ন ধরনের ফরেন মেটেরিয়াল বা কোনো সেল অর্গানেলের যদি মৃত্যু হয় তার যে অবশিষ্ট অংশগুলো সেইগুলোকে হজম করে বা ডাইজেস্ট করে কোষটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে কে? লাইসোজোম। কিন্তু লাইসোজোমের হচ্ছে আরেকটা প্রবলেম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে লাইসোজোম কী করে, অনেক সময় মানে কোনো সেলের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে যায়, ব্যাকটেরিয়া প্রবেশ করলে বা যদি কোনো রকম কোনো খাদ্যবস্তুও প্রবেশ করে, সেগুলোকেও কিন্তু ছোটো ছোটো অংশে ভেঙে দিতে, মানে যদি খাবার থাকে খাবারটাকে ডাইজেস্ট করে ডিসলভ করতে, এবং কোনো ব্যাকটেরিয়া যদি থাকে সেই ব্যাকটেরিয়াটাকেও এক প্রকার বলতে পারো ব্যাকটেরিয়াকে স্মল পিসে ভেঙে দিলে মানে এই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিতে কিন্তু লাইসোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাইসোজোমকে কিন্তু আবার সুইসাইডাল ব্যাগও বলা হয়ে থাকে, যেটা আমি তোমাদের আগে বলতে যাচ্ছিলাম কিন্তু মাঝখানে পয়েন্ট আমি ছেড়ে গিয়েছিলাম। সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে তার কারণ হচ্ছে যদি কোনো রকম কোনো সেলুলার মেটাবলিজমে ডিস্টার্ব হয়ে থাকে, তখন কি করে লাইসোজোম কিন্তু ফেটে যায়, ফেটে গিয়ে তার মধ্যে যে এনজাইমটা থাকে সেটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে যে কোষটার মধ্যে লাইসোজোমটা ছিল সেই পুরো কোষটাই ডিজলভ হয়ে যায় বা ডাইজেস্ট হয়ে যায়, বা কোষটা তো বলতে পারে এক প্রকার নষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু লাইসোজোমকে আবার সুইসাইডাল ব্যাগও বলা হয়ে থাকে। মানে বলতে পারো সেলুলার মেটাবলিজমের ডিস্টার্ব মানে এক প্রকার বলতে পারো যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায় সেলটা, তখন কি হয়, লাইসোজোম কিন্তু কোষটাকে নষ্ট করে দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের আমি আগেই বলেছিলাম, এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সঙ্গে এই যে আছে গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস থেকে লাইসোজোম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদের গলগি বডির কাজের সময় বলছিলাম যে লাইসোজোম প্যারক্সিজোম এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়ে থাকে। তো এই যে লাইসোজোমের মধ্যে থাকে ডাইজেস্টিভ এনজাইমগুলো থাকে, এইভাবে ধরো কোনো এন্ডোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোনো ফুড পার্টিকেল প্রবেশ করছে, এই ফুড পার্টিকেলটা যে প্রবেশ করছে একটা ফুড ভ্যাকুয়াল সৃষ্টি হচ্ছে, এই ভ্যাকুয়ালের কাছে গিয়ে দেখো লাইসোজোমটা কী হচ্ছে, বাস্ট করছে, বাস্ট করে ওর মধ্যে যে এনজাইমটা আছে সেই সমস্ত এনজাইমটাই ফুড ভ্যাকুয়ালের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, প্রবেশ করার পর সেই খাবারটা ডাইজেশন হচ্ছে, ডাইজেশন হওয়ার পর যে সমস্ত বজ্র পদার্থগুলো থেকে যায় সেই বজ্র পদার্থগুলো কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ছবিটার মাধ্যমে আশা করি পুরো প্রসেসটা তোমাদের আমি পরিষ্কার বোঝাতে পারলাম। এই ছবিটা কিন্তু একটু ভালো করে দেখো, এই ছবিটার মধ্যে অনেকগুলো অংশ একসঙ্গে দেখানো আছে, যেটা তোমাদের আগে বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
তার গায়ে লেগে থাকে গলগি বডি থেকে লাইসোসোম তৈরি হয় এবং লাইসোসোম কীভাবে কাজ করে সেটা এখানে এই একটা ছবির মধ্যে কিন্তু খুব পরিষ্কারভাবে দেখানো আছে। প্লাস্টিডের দিকে, প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে তোমাদের প্লাস্টিডও দেখো একটা সেমি অটোনোমাস অর্গানেল। তাহলে দুটো সেমি অটোনোমাস অর্গানেল আমাদের কী কী দাঁড়ালো? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এবং এরও তাহলে কি বোঝা যাচ্ছে যে নিজস্ব ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোম আছে এবং এটাও কিন্তু একটা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এরা দুজনেই ডাবল মেমব্রেন বাউন্ড, দুজনেই সেমি অটোনোমাস, কারণ এদের নিজস্ব ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম আছে। এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু এরা লার্জেস্ট সেল অর্গানেল। অ্যাকচুয়ালি শুধুমাত্র প্ল্যান্ট সেলেই প্লাস্টিড থাকে, অ্যানিম্যাল সেলে প্লাস্টিড থাকেও না। এরপর প্লাস্টিডের যে ভাগগুলো, সেই ভাগগুলো পরপর একটু দেখে নেওয়া যায়। প্রথম ধরনের ভাগটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্ট হচ্ছে এরা কালারলেস প্লাস্টিড হয়, অর্থাৎ এদের মধ্যে কোনো পার্টিকুলার কালার থাকে না এবং এরা মূলত বিভিন্ন ধরনের ফুড মেটেরিয়ালগুলোকে নিজেদের মধ্যে স্টোর করে রাখে। এবং এদের কালারলেস হওয়ার আরেকটা কারণ হচ্ছে এরা সানলাইটে এক্সপোজার পায় না, অর্থাৎ সূর্যের কিরণ এরা পায় না। তো এই ধরনের প্লাস্টিড কোথায় থাকবে বুঝতেই পারছো যে সূর্যের কিরণ পায় না কারা? সেটা হচ্ছে বীজ, আন্ডারগ্রাউন্ড যদি মৃদগত কাণ্ড যদি থাকে সেই আন্ডারগ্রাউন্ড স্টেম, রুট, টিউবার, রাইজোম ইত্যাদি ইত্যাদি, যাদের মেনলি যেগুলো ফ্যাকাসে হয়ে থাকে, মাটির নিচে থাকে, যাদের সূর্যালো পায় না, তারা ফ্যাকাসে রঙের হয়ে থাকে বা সাদা রঙের হয়ে থাকে। তাহলে সেই ধরনের গঠনগুলোতে কী থাকে? লিউকোপ্লাস্ট থাকে। এরপরে আছে কি? অ্যামাইলোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টের আবার তিনটে ভাগ আছে। অ্যামাইলোপ্লাস্ট কী করে? স্টার্চ বা শর্করাকে স্টোর করে। এলিওপ্লাস্ট বা লিপিডোপ্লাস্ট বা ওলিওপ্লাস্ট এরা কী করে? লিপিড এবং অয়েলকে স্টোর করে। আর অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনিওপ্লাস্ট হচ্ছে প্রোটিনকে স্টোর করে। মানে কি স্টোর করে তার উপর ডিপেন্ড করে লিউকোপ্লাস্টের আবার তিনটে ভাগ আছে। এরপরে আসছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি? ক্রোমোপ্লাস্টের মধ্যে কালারিং থাকে, অর্থাৎ এরা ফ্যাকাসে হয় না এবং বিভিন্ন ধরনের কালার দেখা যায়, যেমন রেড, অরেঞ্জ, ইয়েলো ইত্যাদি ইত্যাদি। এবং বিভিন্ন ধরনের জিনিস থেকে থাকে, যেমন হচ্ছে অরেঞ্জ হয়ে থাকে ক্যারোটিনয়েডের উপস্থিতির কারণে, এবং ফুলের পাপড়ির যে বিভিন্ন রং বা ফলের যে বিভিন্ন রকম রং দেখা যায়, এগুলো কিন্তু এই ক্রোমোপ্লাস্টের কারণে হয়ে থাকে। এরপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সবুজ ছাড়া যে কোনো রং, সবুজ রং হলে কিন্তু সেটা আলাদা ভাগের মধ্যে পড়ে যায়, সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট, যেটার পরের ভাগটা আমি পড়াবো। ক্রোমোপ্লাস্ট কিন্তু সবুজ ছাড়া অন্যান্য যে কোনো রঙের মধ্যে পড়ে। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন কালারের হয়ে থাকে এবং গ্রিন কালার কী করবে? ফটোসিনথেসিসে বা সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে থাকবে। তো এখানে তোমরা এরপরে দেখো প্লাস্টিডের স্ট্রাকচারটা তোমাদের, বিশেষ করে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ছকটাতে এই দুটো পোর্শন তোমাদের দেখার দরকার নেই। তোমরা মেনলি মনে রাখবে যে প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এবং তারপরে লিউকোপ্লাস্টের এই ভাগগুলো তোমাদের যে আলোচনাটা করলাম এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে তোমাদের একটা ক্লোরোপ্লাস্টের ছবি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, একটা ভালো অ্যানিমেটেড ছবি তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা পিডিএফে দেখে নিতে পারবে যে অরিজিনালি কীরকম একটা দেখতে হতে পারে প্লাস্টিডটা। প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট, যেটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এবার দেখো এর ভিতরে স্ট্রাকচারগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি আমি। তো প্রথমত এদের মূলত দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। এই দুটো অংশ কিন্তু তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এবং এই ক্লোরোপ্লাস্টের ভিতরেই কিন্তু আমাদের মেনলি ফটোসিনথেসিস হয়ে থাকে। ফটোসিনথেসিসের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে লাইট রিয়াকশান, একটা হচ্ছে ডার্ক রিয়াকশান। যখন ফটোসিনথেসিস আমি তোমাদের পড়াবো তখন আমরা ক্লিয়ারলি আরও জিনিসটা আলোচনা করব। তো এই লাইট রিয়াকশান এবং ডার্ক রিয়াকশানের মধ্যে তোমাদের দুটো পোর্শন, একটা স্ট্রোমাতে একটা গ্রানাতে হয়ে থাকে। সেটা আমি কোনটা কোথায় হয় বলে দিচ্ছি। তার আগে তোমরা একটু স্ট্রাকচারটা দেখে নাও। এর আগে সেই স্ট্রাকচারের মধ্যে মূলত তোমাদের যে জিনিসটা একটু ভালো করে দেখতে হবে, এইটা থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন এসে থাকে। এই যে ফ্রেন্ডস, থাইলাকয়েড বলে যে পোর্শন, এটা কিন্তু অনেক সময় দেখা যায় থাইলাকয়েড কার মধ্যে দেখা যায়। এমন হতে পারে যে বলতে পারে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, এরকমভাবে অপশান দিতে পারে, বা এমনও দিতে পারে যে থাইলাকয়েড কার মধ্যে পাওয়া যায়, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এরকমভাবেও কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে।
এই জিনিসটা তোমরা একটু ভালো করে মাথায় রেখে দেবে। এরপরে দেখো তাহলে এর সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। এই থাইলাকয়েড জিনিসটা কি? থাইলাকয়েড জিনিসটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ, এই থাইলাকয়েডটা গ্রানা পোর্শনের মধ্যে পড়ছে। গ্রানা পোর্শনের মধ্যে আমরা জানি কি আমাদের প্লাস্টিড হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ড। এই জিনিসটা আমরা ভালো করেই জানি যে ডাবল মেমব্রেন বাউন্ড, দুটো মেমব্রেন থাকে। এর ইনার মেমব্রেনটাই কিন্তু মডিফাই হয়ে যে পরপর থাকে থাকে সাজানো এই স্যাক লাইক স্ট্রাকচারগুলো তৈরি করে, এইগুলোকে বলা হয়ে থাকে থাইলাকয়েড। এবং এই গ্রানার মধ্যে কি হয়, গ্রানার মধ্যে হচ্ছে বা গ্রানার থাইলাকয়েডের মধ্যে মোর স্পেসিফিক্যালি বলতে গেলে ফটোসিনথেসিসের যে লাইট রিয়াকশান যেটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদের এই থাইলাকয়েডের মধ্যে হয়ে থাকে। আর আরেকটা যে পোর্শন থেকে স্ট্রোমা পোর্শনটা কিছুই না, স্ট্রোমা হচ্ছে এই থাইলাকয়েডের পাশে এই যে তোমরা হালকা সবুজ মতো অংশ দেখতে পাচ্ছ, অর্থাৎ যে একটা লিকুইড পোর্শন থাকে সেটাকেই বলা হয়ে থাকে স্ট্রোমা। দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট প্রোটিনাসিয়াস ওয়াটারি সাবস্টেন্স, অর্থাৎ আমাদের এই গ্রানার চারপাশে বা থাইলাকয়েডগুলোর চারপাশে যে ওয়াটারি সাবস্টেন্স থাকে এটাকে বলা হয় স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে কিন্তু ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশান হয়ে থাকে। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের, এটা যদিও দিলে হয়তো ফটোসিনথেসিস চ্যাপ্টারের মধ্যে কোশ্চেনটা বেশি আসবে, তবু এই জায়গাতে আমি তোমাদেরকে জিনিসটা বলে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা মাঝখানে ছাড়া হয়েছিল, মাইটোকন্ড্রিয়াটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, মাইটোকন্ড্রিয়া দেখো, প্রথমে তোমাদের যে জিনিসটা বলে দেওয়া দরকার হচ্ছে আবিষ্কারক যেটা তোমাদের আমি বলেছিলাম যে আবিষ্কারকের নামগুলো ভালো করে মনে রাখতে হবে। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু আবিষ্কারকের নাম 3টে আছে। কীরকমভাবে? প্রথমত হচ্ছে যিনি প্রথম এটা ডিসকভার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন অ্যালবার্ট ভন কলিকার প্রথম আবিষ্কার করেছিলেন। দ্বিতীয়বার এটাকে আবিষ্কার করে তার নাম কিন্তু মাইটোকন্ড্রিয়া না দিয়ে প্রথমে নাম দেওয়া হয়েছিল কি, বায়োপ্লাস্ট নাম দিয়েছিলেন রিচার্ড অল্টম্যান। এবং ফাইনালি এটার নামকরণ যে মাইটোকন্ড্রিয়া সেটা করেছিলেন কার্ল বেন্ডা। এই 3টে জিনিস কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথমত মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় পাওয়ার হাউস অফ সেল। তার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কী তৈরি হয়, মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং এটিপি হচ্ছে আমাদের সমস্ত মাসেলের যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে তার জন্য প্রয়োজনীয় যে এনার্জি সেটা সাপ্লাই করে কিন্তু মাইটোকন্ড্রিয়া কিসের মাধ্যমে, এটিপির মাধ্যমে। যেখানে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এখানে দেখো একটা খুব সুন্দর এক্সাম্পল আছে যে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার প্ল্যান্ট, এটিপি ইজ দি ইলেকট্রিসিটি। এখান থেকে জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্র হচ্ছে দুটো কভারিং থাকে, দুটো মেমব্রেন থাকে। আর যেটা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুটোর ক্ষেত্রে একটা জিনিস তোমাদের স্পেশাল জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড উভয়ের মধ্যেই কী থাকে, উভয়ের মধ্যেই তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এর ক্ষেত্রে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে নিজস্ব ডিএনএ থাকে না। কিন্তু প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব ডিএনএও থাকে এবং নিজস্ব রাইবোজোমও থাকে। সেই কারণে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এদেরকে কি বলা হয়ে থাকে, এদেরকে বলা হয়ে থাকে সেমি অটোনোমাস অর্গানাল। সেমি অটোনোমাস অর্গানাল বলা হয়ে থাকে। তার কারণ রাইবোজোম থাকা মানে এরা নিজেদের মতো করে প্রোটিন সিনথেসিস করতে পারবে, নিজেদের দরকারি আরএনএ তৈরি করতে পারবে, প্লাস ডিএনএ থেকেই থাকে। সেই কারণে এই দুটো অর্গানালকে সেমি অটোনোমাস অর্গানাল বলা হয়ে থাকে। আচ্ছা, এবার এর স্ট্রাকচার সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক। দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে দুটো মেমব্রেন থাকে তার মধ্যে ভিতরের বা ইনার যে মেমব্রেনটা, এই ইনার মেমব্রেনটা এইভাবে ভাঁজ হয়ে একটা ভিতরে কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি করে, যেটা এই ছবিটাতে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারছো, উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ। তো এখানে মেনলি এখানে দেখানো আছে যে এর মধ্যে যে ডিএনএ আছে আরও ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আছে। তো এই ভাঁজ হওয়ার কারণটা হচ্ছে এই যে ইনার মেমব্রেনের গায়ে দেখো ছোটো ছোটো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, যেটাকে এনলার্জ করলে দেখতে কিছুটা এইরকম হয়ে থাকে। এদিকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টি কী করে, ক্রিস্টি কিন্তু মেনলি তোমাদের এটিপি তৈরি করে থাকে।
ক্রিস্টির মধ্যে এই ছবিটাতে যে তোমরা যে সমস্ত ভাগ জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ, এই ভাগগুলোর নাম তোমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট ক্রিস্টি নামটা মনে রাখলেই তোমাদের চলবে, এত ডিটেলস তোমাদের দরকার নেই। এখানে আমি দেখানোর জন্য ছবিটা অ্যাটাচ করেছি। এই ক্রিস্টি যাতে বেশি সংখ্যায় থাকতে পারে তার জন্য কি দরকার, এবার ক্রিস্টি থাকে কি, ক্রিস্টি থাকে ইনার মেমব্রেনের গায়ে থাকে, তাহলে ইনার মেমব্রেনের যদি সারফেস এরিয়াটা বেশি হয় তাহলে বেশি সংখ্যায় ক্রিস্টি থাকতে পারবে। সেই কারণে এই সারফেস এরিয়াটা বাড়ানোর জন্য ইনার মেমব্রেনগুলো এইভাবে একটা ফোল্ডিং স্ট্রাকচার তৈরি করে থাকে, এবং এই ক্রিস্টি কিন্তু মেনলি আমাদের এটিপি তৈরি করে থাকে। তো এটা গেল মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ফাংশন আলাদা করে বোঝানোর কিছু নেই, মাইটোকন্ড্রিয়ার ফাংশনই হচ্ছে যে পাওয়ার তৈরি করা বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাচ্ছি কিসে, এরপরে আমরা আসছি রাইবোসোম। আচ্ছা, রাইবোসোমের সম্বন্ধে কি, রাইবোসোম হচ্ছে কে আবিষ্কার করেছিলেন, জর্জ এমিল প্যালাড, তিনি রাইবোসোম আবিষ্কার করেছিলেন। তো এইগুলোর এত বড় নাম মনে রাখার দরকার নেই, শুধুমাত্র প্যালাড এইটুকু মনে রাখলেই চলবে। রাইবোসোমের প্রধান কাজ কি, রাইবোসোমের প্রধান কাজ প্রথম থেকেই বারবার করে বলে আসা হচ্ছে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। তো এরপরে যেটা হচ্ছে রাইবোসোমের দুটো ইউনিট থাকে, তোমাদের প্রথমেই বলা হয়েছিল দুটো ইউনিট থাকে, এবং তার মধ্যে 70S রাইবোসোম থাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, 80S রাইবোসোম থাকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে। এবং এদেরকে কি, এই যে এস যেটা, এসটাকে বলা হয় থেকে ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ ইউনিট, এটা তোমরা মাথায় রাখবে। তো এখানে একটা জিনিস তোমাদের পয়েন্ট জিনিস এটা লেখা আছে, এটা তোমাদের এখন তোমরা বুঝতে পারবে না, বা বোঝাতে গেলে তোমাদের অনেক কিছু বোঝাতে হবে। এই মানে কীভাবে প্রোটিন তৈরি হয়, টিআরএনএ এমআরএনএ এই সংক্রান্ত জিনিসগুলো না আমি তোমাদেরকে জেনেটিক্সে বুঝিয়ে দেবো, জেনেটিক্সে আমি তোমাদেরকে জিনিসগুলো কিছুটা বুঝিয়ে দেবো শর্টে। কারণ এখানে যদি আমাদেরকে বোঝাতে হয় তাহলে আমাকে ওই আরএনএর কোডন ফোডন অনেক কিছু বোঝাতে হবে, অনেক সময় চলে যাবে। শুধু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কি, দেখো স্মল সাব ইউনিটটা কী করে, স্মল সাব ইউনিট আরএনএটাকে রিড করে। আরএনএটাকে রিড করে বলতে কি, এই যে এমআরএনএটা আছে, এমআরএনএর মধ্যে কিছু কোডন থাকে, সেই কোডনের অ্যান্টি কোডনগুলো এসে জুড়ে জুড়ে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড ইউনিট যুক্ত হয়ে প্রোটিনটা তৈরি করে থাকে। এইটুকুই আমরা আপাতত তোমরা জেনে রাখো, মানে কোডন কি, অ্যান্টি কোডন কি, এই জিনিসগুলো আমি তোমাদের জেনেটিক্সে পরিষ্কার করে বুঝিয়ে দেবো, তখন এই ছবিটা আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তো এখানে তোমাদের দেখো কি হচ্ছে, এই যে স্মল ইউনিট, যেটা স্মল ইউনিটটা দেখে বুঝতে পারছো, এখানে এমআরএনএর সাথে যেভাবে যুক্ত হচ্ছে, এবং এমআরএনএতে কি, এমআরএনএর যে কোডগুলো রিড করা হয়, এখানে বলা হচ্ছে স্মল সাব ইউনিট রিডস আরএনএ। আর লার্জ সাব ইউনিট কী করে, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিডকে জয়েন করে লার্জ পলিপেপটাইড চেইন তৈরি করে, যেটা থেকে পরে মানে যেটা অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিস হয়। লার্জ পলিপেপটাইড চেনই হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হচ্ছে, এই যে প্রত্যেকটা গোল গোল অংশ যেটা লার্জ সাব ইউনিটের মধ্যে আছে, এগুলো প্রত্যেকটা কি এক একটা অ্যামাইনো অ্যাসিড। এই এক একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি করে, একটা পলিপেপটাইড চেন তৈরি করে, যার মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে। এখানে দেখো লেখাই আছে গ্রোয়িং পলিপেপটাইড চেন। তো এই জায়গাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটুকু জানলেই হবে। মেনলি তোমাদের যদি সেলের এই যে একটা জায়গা থেকে কোশ্চেন আসে, রাইবোজোমের কাজ সম্বন্ধে কোশ্চেন আসবে, এক হচ্ছে প্রোটিন সিনথেসিস, দ্বিতীয়ত যেটা বললাম 70S 80S, এইটুকু থেকেই কোশ্চেন আসতে পারে। এরপরে আমরা লাস্ট পোর্শনে এসে গেছি প্রায় আমাদের, সেটা হচ্ছে কি সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল। সেন্ট্রোজোম এবং সেন্ট্রিওলের সম্বন্ধে বেশি কিছু তোমাদের জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখবে যে দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এই যে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো, দুটো সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার একে অপরের সঙ্গে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারে থাকে। একটা যদি এরকমভাবে থাকে, একটা এরকমভাবে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারে সবসময় অবস্থান করে থাকে, এবং এদের হচ্ছে মধ্যে একটা কি কার্ট হুইল, মানে গরুর গাড়ির যে চাকা তার মতো একটা স্ট্রাকচার হয়। এটা এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো, গরুর গাড়ির চাকার মতো একটা স্ট্রাকচার হয়, এবং এর চারধারে হচ্ছে তোমার থাকে এই যে মাইক্রোটিবিউলগুলো পরপর তিনটে তিনটে করে সাজানো থাকে, তিনটে করে সাজানো থাকে, তিনটে করে সাজিয়ে এই যে লম্বা লম্বা ইউনিটটা দেখতে পাচ্ছ, তিনটে মাইক্রোটিবিউল নিয়ে এরকম 9টা ইউনিট থাকে, তাহলে টোটাল 9 × 3 27টা মাইক্রোটিবিউল থাকে। এটা এত ডিটেলসে তোমাদের দেবে না, জাস্ট আমি একটু বলে রাখছি। এবং এই যে স্ট্রাকচারগুলো একে অপরের সঙ্গে এই যে কানেক্টিং ফাইবারের মাধ্যমে যুক্ত থাকে। তো এর যে মেন জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, সেই মেন জায়গাটা হচ্ছে কি, এর কাজটা খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। প্রথমত কি থাকে, এরা হচ্ছে
আমাদের যখন সেল ডিভিশন হয়ে থাকে তখন স্পিন্ডেল ফাইবার এবং অ্যাস্ট্রাল রে তৈরিতে সাহায্য করে, যেটা সেল ডিভিশনে সাহায্য করে থাকে। তো স্পিন্ডেল ফাইবার জিনিসটাকে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, এবার পরের চ্যাপ্টারে সেল ডিভিশনের সময় তোমাদেরকে আমি জিনিসটা আরও ক্লিয়ার কাট বলে দেবো। স্পিন্ডেল ফাইবার হচ্ছে, সাপোজ ধরো এরকম একটা সেল, এই সেলটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এরকমভাবে দুটো ভাগে ভাগ হচ্ছে। তো দুটো ভাগে যখন ভাগ হবে তখন কী হবে, ক্রোমোজোম, যেটা তোমাদের আমি একটু আগে মানে আগের প্রথম ক্লাসে আলোচনা করছিলাম ক্রোমোজোম জিনিসটা কি, ক্রোমোজোমগুলো কী হবে, ক্রোমোজোমগুলো দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এইরকমভাবে ক্রোমোজোম থাকে, এরকমভাবে ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোম যখন দুটো ভাগে ভাগ হবে তখন কি হবে, এইরকম একটা স্ট্রাকচার একটা কোষের দিকে যাবে, আর এইরকম একটা স্ট্রাকচার অপর কোষটার দিকে যাবে। মানে এইভাবে মাঝ বরাবর ক্রোমোজোমটা ভাগ হয়ে যায়। এই যে ভাগ হওয়ার পর ক্রোমোজোমের যে মুভমেন্টটা হয়ে থাকে, ধরো এইখানে আমাদের এইভাবে ক্রোমোজোমগুলো আছে। তো ক্রোমোজোমগুলো যে আস্তে আস্তে অর্ধেকগুলো ক্রোমোজোম এই দিকে এবং বাকি অর্ধেকগুলো ক্রোমোজোম যে এই সেলটার দিকে যাবে, সেই মুভমেন্টটাতে যে সাহায্য করে সেটাকেই বলা হয় থাকে স্পিন্ডল ফাইবার। অর্থাৎ তখন কি হয়, ক্রোমোজোমের মাঝখানে এই যে গোল মতো সেন্ট্রোমিয়ার যে এই যে অংশটা থাকে, এর সঙ্গে একটা ফাইবার লাইক স্ট্রাকচার এসে অ্যাটাচ হয়ে যায়, এর সঙ্গে এইরকম একটা ফাইবার লাইক স্ট্রাকচার এসে অ্যাটাচ হয়ে যায়, এবং পুরো যত হচ্ছে ক্রোমোজোম আছে সমস্ত ক্রোমোজোমের ওই সেন্ট্রাল পোর্শনটার সঙ্গে এইরকম একটা ফাইবার লাইক স্ট্রাকচার এসে অ্যাটাচ হয়, এবং সেই ফাইবার লাইক স্ট্রাকচারটা আস্তে আস্তে কী করে, ক্রোমোজোমের দুটো ভাগে দুটো আলাদা কোষের দিকে নিয়ে যায়। এই যে ফাইবারটা, এই ফাইবারটাকে বলা হয় থাকে স্পিন্ডল ফাইবার। আর কি আরেকটা হচ্ছে তোমাদের কি, প্রোভাইড ব্যাসাল বডি হুইচ গিভস রাইজ টু সিলিয়া এবং ফ্ল্যাজেলা, অর্থাৎ মেনলি সিলিয়া এবং ফ্ল্যাজেলা তৈরিতে সাহায্য করে থাকে। তো এই সিলিয়া এবং ফ্ল্যাজেলা হচ্ছে এক ধরনের স্পেশাল স্ট্রাকচার। এটা কিন্তু তোমাদের এমন ভেবো না যে সমস্ত কোষে দেখা যায়, কিছু কিছু স্পেশাল কোষের ক্ষেত্রে সিলিয়া এবং ফ্ল্যাজেলা দেখা যায়, যেমন কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে এগুলো দেখা যায়, এবং আমাদের মেল স্পার্ম সেল, যেটা মেল স্পার্ম সেলেও কিন্তু সিলিয়া বা ফ্ল্যাজেলা দেখা যায়। তো এরপরে একদম লাস্টে একটা কী আছে, লাস্টে একটা আছে, সেটা হচ্ছে অ্যানিম্যাল সেল এবং প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্য। অ্যানিম্যাল সেল প্ল্যান্ট সেলের মধ্যে পার্থক্য তোমরা আশা করি প্রথমে যখন বুঝেছিলাম কিছুটা বুঝে গেছো। দেখো এমনি পার্থক্য হচ্ছে কি, প্রথমেই যে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকবে, কারণ ফটোসিনথেসিস হয়, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে তা থাকবে না। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল থাকবে না, শুধুমাত্র সেল মেমব্রেন থাকবে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল এবং সেল মেমব্রেন দুটোই থাকবে। তারপরে প্ল্যান্ট সেলে কিন্তু জেনারেলি লাইসোজোম বা পারক্সিজোম এইগুলো থাকে না, কিন্তু অ্যানিম্যাল সেলে থেকে থাকে। সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রেও তাই, অ্যানিম্যাল সেলে জেনারেলি থাকে, প্ল্যান্ট সেলে জেনারেলি থাকে না। অ্যানিম্যাল সেল ইজিলি মুভ করতে পারে, স্বাভাবিক ব্যাপার, যেহেতু সিলিয়া বা ফ্ল্যাজেলা জেনারেলি থাকে তাই তারা ইজিলি মুভ করতে পারে। আর প্ল্যান্ট সেলে যেহেতু সিলিয়া বা ফ্ল্যাজেলা থাকে না তাই তারা মুভ করতে পারে না খুব একটা। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে একটা সেন্ট্রাল লার্জ ভ্যাকিউল দেখা যায়, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে এরকমভাবে লার্জ ভ্যাকিউল দেখা যায় না, এদের ক্ষেত্রে তুলনামূলক স্মল ভ্যাকিউল দেখা যায়। তো ফ্রেন্ডস, এখানেই আজকে আমাদের বায়োলজি মাস্টার কোর্সের ফার্স্ট চ্যাপ্টার সেল শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। টোটাল 3টা ক্লাসের মধ্যে আমরা সেল চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিলাম। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই একদম ক্লাস শুরুর প্রথম দিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কীরকমভাবে মকগুলো পেতে চাও, চ্যাপ্টার ওয়াইজ নাকি ফুল সিলেবাসের উপরে। তো তোমরা সবাই বলেছিলে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ কিছু 3-4টা চ্যাপ্টারের পরে চ্যাপ্টার ওয়াইজ একটা মক, তারপরে ফুল সিলেবাসের উপর কিছু মক দিলে খুব ভালো হয়। তো সেই অনুযায়ী করা হবে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ঠিক করে রেখেছি যে প্রতি 4টা চ্যাপ্টারের পরে, প্রতি 4টে বা 5টা, কোনো কোনো ক্ষেত্রে যদি একটা ছোটো চ্যাপ্টার থেকে যায়, 4টে থেকে 5টা চ্যাপ্টারের পরে একটা মিনি মক তোমাদের নেওয়া হবে, যাতে 30 কোশ্চেন্স থাকবে। 30 কোশ্চেনের মিনি মক নেওয়া হবে। এইভাবে 5টা টোটাল মিনি মক নেওয়া হবে, যেখানে 150টা কোশ্চেন আলোচনা করা হবে, এবং তারপরে হোল সিলেবাসের উপরে যাতে 50টা করে কোশ্চেন থাকবে। সেই 50টা কোশ্চেনের 3টে থেকে 5টা, যেরকম তোমাদের রেসপন্স থাকবে সেই অনুযায়ী 3টে থেকে 5টা তোমাদেরকে মক প্রোভাইড করবে। প্রথমত আমি চিন্তা ভাবনা করে রেখেছি 3টে, কারণ যেহেতু ওখানে 150টা কোশ্চেন আলোচনা হয়ে যাচ্ছে, এখানে আরও 3টে করা মানে 300টা কোশ্চেন আমাদের হয়ে যাচ্ছে, অতএব সেটা সাফিসিয়েন্ট হবে। আর যদি তোমরা বলো যে না, মানে তোমাদের তরফ থেকে যদি রেসপন্স আসে ভালো যে না আরও করবে তোমরা, তখন সেটা হয়তো 5টা করে নেওয়া যেতে পারে, তাহলে আরও 100টা কোশ্চেন এক্সট্রা হবে। তো এটাই তোমাদের বলার ছিল, যে তোমরা যেটা বারবার করে রিকোয়েস্ট করছিলে সেটা আমি তোমাদের মাথায় রেখে করেছি।
আর আমাদের মকের সিস্টেম হচ্ছে কীরকম বলে দিচ্ছি। মকের সিস্টেম হচ্ছে যখন মক নেওয়া হয় সেই দিন যেদিন মক নেওয়া হবে সেটা তোমাদের আমি বলে দেবো আগে থেকে যে এই নেক্সট উইকে এই চ্যাপ্টারের উপর মক টেস্ট হবে। তো তোমাদের প্রথম সকালে হচ্ছে শুধুমাত্র কোশ্চেনের পিডিএফটা আপলোড হবে, তোমরা সেটা ডাউনলোড করে সলভ করার চেষ্টা করবে কতটা কী করতে পারছো। তারপরে আমি সন্ধ্যের দিকে অ্যান্সার সহ দিয়ে দেবো। এবার তোমাদের কাছে আমি জানতে চাইছি তোমরা কীরকম চাও, যে অ্যান্সার শুধুমাত্র অ্যান্সার সহ পিডিএফটা তোমাদের দিলেই হবে, নাকি তার একটা ভিডিও সলিউশন, মানে যেরকমভাবে আমি ভিডিও করি বা ইউটিউবে তোমরা দেখেছো আমি যেরকমভাবে মকগুলো করিয়ে থাকি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানিয়ে সলিউশনটা প্রোভাইড করব। যেরকম তোমরা বলবে সেই অনুযায়ী তোমাদেরকে সলিউশনগুলো প্রোভাইড করা হবে। সো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তার কারণ বায়োলজিটা এখানে যথেষ্ট ডিটেলসেই পড়ানো হবে। তোমরা ফার্স্ট ক্লাসটা মানে ফার্স্ট চ্যাপ্টারটা থেকে বুঝতেই পারছো একটা চ্যাপ্টারের জন্য 3টে ক্লাস নেওয়া হচ্ছে, প্রায় 1.5 ঘন্টার টাইম ইনভেস্ট করা হচ্ছে এবং তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হয়েছে যেরকম বলা হয়েছিল। তো আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমাদের কাছ থেকে আমি রেসপন্স এখন অবধি পজিটিভ পেয়েছি। তো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ। আবার নেক্সট উইক দেখা হবে। নেক্সট উইক আমরা কি শুরু করব? নেক্সট উইক আমরা শুরু করব সেল ডিভিশন। সেল ডিভিশন আমরা নেক্সট উইকে শুরু করব। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের একটু মানে আমি সাজেশান দিয়ে দিতে চাইছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোন জায়গাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ারে যেসব জায়গা থেকে কোশ্চেনগুলো এসেছে সেগুলো হচ্ছে মূলত তোমাদের মাথায় রাখতে হবে। একদম ফার্স্ট ক্লাসে আমি তোমাদের কিছু কোষের সাইজ বলেছিলাম, যে খালি চোখে কতটা সাইজের কোষকে দেখা যায়, সবথেকে বড় কোষ কোনটা, সবথেকে লার্জেস্ট কোষ কোনটা, কোন কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখা যায়, এই সমস্ত পয়েন্টগুলো যে তোমাদের আমি পরপর বলেছিলাম সেইগুলো তোমরা আশা করি নোট ডাউন করে রেখেছো। সেইগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে থাকে। আর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসে থাকে হচ্ছে যেটা বললাম, আমাদের যে বিভিন্ন সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু আছে সেই কোষীয় অঙ্গাণুগুলোর স্ট্রাকচার ডিটেলস দরকার নেই, কে আবিষ্কার করেছেন এটা মনে রাখবে এবং মূলত ফাংশন বেসিক স্ট্রাকচারটা জানবে। কারণ যদি কোশ্চেন করে যে ক্রিস্টি কোন অঙ্গাণুর মধ্যে থাকে বা থাইলাকয়েড কোন অঙ্গাণুর মধ্যে থাকে, এই জিনিসগুলো যেন তোমরা উত্তরে দিতে পারো, এই রকম কোশ্চেন দিতে পারে। আর মেন ফাংশনটা অর্থাৎ ক্লোরোপ্লাস্ট কী হয়, ফটোসিনথেসিস সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ সেল, লাইসোসোম সুইসাইডাল ব্যাগ বা ডাইজেশনে সাহায্য করে, গলগি বডি হচ্ছে বিভিন্ন প্রোটিন বা বিভিন্ন সাবস্টেন্সের মডিফাই করতে প্যাকেজিংয়ে সাহায্য করে থাকে বা স্টোরেজ হিসেবে কাজ করে থাকে। এই রকম যে মেন কাজগুলো, এই মেন কাজগুলো তোমাদের মনে রাখতে হবে। এইগুলো থেকেই মেনলি কোশ্চেন এসে থাকে। সো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।